গল্পের নাম প্রিয়দর্শিনীর খোঁজে। লিখেছেন বিবি জোহরা উর্মি। দ্বিতীয় পর্ব। সিআরবিতে ঘুরতে এসেছে হৃদ, তাহনা আর রাইসা। তাহনা এই প্রথম এলো। নিজ শহরের জায়গাগুলো এত সুন্দর তা কল্পনাও করেনি তাহনা। আসলে সে তেমন ঘোরাঘুরি সুযোগ পায়নি। ঘুরতে যাবার নাম নিলেই বাবার করা নিষেধ। আসার সময় নিজের সাথে রাইসাকেও বোরকা হিজাব পরিয়ে এনেছে তাহনা। একজন বোরকা হিজাব পরবে আর একজন পরবে না। ব্যাপারটা কেমন দেখায়। তাছাড়া নারীদের পর্দাতেই বেশি সুন্দর মানায়। হৃদ একটা ফুসকার দোকানে ওদের নিয়ে যায়। 2 প্লেট ফুসকা অর্ডার করে রাইসা আর তাহনার জন্য। তাহনা এত লোক দেখে অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছে। ভাইয়া, এখানে অনেক লোক, আমি অন্য কোথাও যাব। হৃদ তাহনা আর রাইসাকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। সেখানে ওদের পাহারা দেয় হৃদ। তাহনা অনেক জোর করে হৃদকে তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু হৃদ বলে এসব ভালো লাগে না। তাহনা আর কথা বাড়ায় না। অনেকক্ষণ ঘুরে তারা বাড়ি ফিরে। সন্ধ্যায় সবে পড়তে বসেছিল তাহনা। বইয়ের ভাঁজে একটা চিরকুট দেখে সে নিজেই বিস্মিত। তারপর সেই চিরকুট খুলে দেখে ওটা তারই লেখা। তানভীরকে নিয়ে লিখেছিল কয়েকটা লাইন। তানভীরের কথা মনে পড়তেই তাহনার বিরক্তি লেগে উঠল। তবে আজকাল তানভীরের কথা তার একদমই মনে পড়ে না। যে মানুষটাকে সে ভালোবেসেছিল এখন তার কথাই সে দিনে ভুলে গেছে। ব্যাপারটা বড্ড অদ্ভুত লাগলো তাহনার কাছে। আচ্ছা, তানভীরকে কি সত্যি তাহনা ভালোবেসেছিল? তাহলে ছেড়ে যাওয়ার পর এত কেন তাকে মনে পড়ে না? তাহনা মাথা থেকে এই চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দিল। কাল হৃদ চলে যাবে খুলনায়। কবে আসবে তার ঠিক নেই। অফিসিয়াল কাজের জন্য তাকে খুলনা যেতে হচ্ছে। তাহনার সাথে আর দেখা নাও হতে পারে। তাই তাহনা ভাবল হৃদকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, তার জন্য অনেক কিছুই সে করেছে। তাহনা আবার পড়ায় মনোযোগ দিল। হৃদ নিজের রুমে বসে ব্যাগে কাপড় ভরছে। সকাল সকাল হৃদকে খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। প্রয়োজনীয় সব জিনিস কাগজপত্র ব্যাগে গুছিয়ে নিল সে। প্রচণ্ড মাথা ব্যথা উঠেছে তার। শরীরটাও ভালো লাগছে না। আবার কাল তাকে যেতেই হবে। হৃদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে এলো। তার মাকে রান্নাঘরে দেখে সে বলল, মা, 1 কাপ কফি বানিয়ে দাও প্লিজ। ছেলের কথায় মিসেস ফাবিহা চটজলদি কফি বানিয়ে দিলেন। হৃদ সোফায় বসে মাথায় হাত দিয়েছিল, তার মা কফি হাতে কাছে এসে তাকে বলল, এই নে তোর কফি। হৃদ তার মায়ের হাত থেকে কফির মগটা নিয়ে খেতে শুরু করল। এক চুমুক দিয়ে বলল, খুব মিস করব তোমায় মা। সব দিক সামলে রেখো। বিশেষ করে তোমার মেয়ে আর তাহনাকে একটু দেখো। হৃদের মা হৃদের মাথায় হাত রেখে বলল, কদিনের জন্য যাচ্ছিস রে? ফিরতে কি দেরি হবে? হৃদ বলল, দেরি হবে। নিজের খেয়াল রাখিস। এটা বলেই মিসেস ফাবিহা ওখান থেকে প্রস্থান করলেন। রাত 11টা বেজে 4 মিনিট। খাওয়া দাওয়া সেরে হৃদ, রাইসা আর তাহনা মিলে ছাদে গল্প করছিল। রাইসার কলেজে নতুন টিচার এসেছে। অনেক গরম স্যার। একদিনেই ক্লাসের ছেলেদের অবস্থা খারাপ করে দিয়েছে। এসব বলেই হাসল রাইসা। সেই সাথে তাহনা আর হৃদও হাসল। রাইসার এক বান্ধবী কল দেওয়ায় সে নিচে চলে গেল। তাহনা যায়নি। হৃদ আকাশের দিকে তাকিয়ে তারা দেখছে। তাহনা হৃদকে এই ফাঁকে বলল, ধন্যবাদ ভাইয়া। হৃদ অবাক হয়ে তাহনার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ? হঠাৎ? তাহনা মিষ্টি হেসে বলে,
আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যার প্রতিদান আমি কখনোই দিতে পারবো না। হৃদ ঠোঁট চেপে ধরে বিরক্তি প্রকাশ করল। তারপর বলল, তোমার জন্য আমি কিছুই করিনি। এত বেশি ভেবো না। জানেন ভাইয়া, তানভীরের কথা আমার একটুও মনে পড়ে না। তাহনার কথায় তাজ্জব বনে গেল হৃদ। সে তাহনাকে প্রশ্ন করল, মনে না পড়াই ভালো। ভুলে যাও অতীত, বর্তমানকে সময় দাও। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। আচ্ছা, তানভীরকে কি আমি সত্যি ভালোবেসেছিলাম? আনমনে বলে উঠে তাহনা। হৃদ সোজাসুজি ভাবে দাঁড়িয়ে প্রশ্ন করে, তোমাদের সম্পর্কটা কেমন ছিল তাহনা? তাহনা অবাক হয়ে বলে, মানে? বুঝিনি ভাইয়া, শুরু থেকে বল তোমাদের কাহিনীটা। কিভাবে দেখা হলো? তাহনা নিচু হয়ে বলতে থাকে, খুব বেশি নয়, 6 মাস ছিল আমাদের রিলেশনটা। আমি তখন সবে দ্বিতীয় বর্ষে উঠেছি। একদিন কলেজে যাওয়ার পথে হুট করেই একটা ছেলে আমাকে প্রপোজ করে বসে। আমি সহ আমার বান্ধবীরা সবাই অবাক হয়ে গেছি। কিন্তু আমি তখন তাকে কিছুই বলিনি। কিন্তু পরে দেখতাম সে রোজ রোজ আমার পিছে পিছে আসতো। এসবে এক প্রকার বিরক্তই হয়ে গিয়েছিলাম। একদিন তো একটা থাপ্পড়ও দিয়ে দিয়েছিলাম। কিন্তু তাতেও তার শিক্ষা হয়নি। ঝড়ের গতিতে সামনে আসতো আর বলতো আমায় ভালোবাসে। তখন বান্ধবীরা সবাই বলেছে, এতবার যখন বলছে তখন সে সত্যিই আমাকে ভালোবাসে। আমি যেন তাকে হ্যাঁ বলে দেই। আমিও পরে এটাই ভাবতে লাগলাম। পরে সেই ছেলেটার কাছে, মানে তানভীরের কাছে গিয়ে তার সাথে রিলেশনে যাওয়ার জন্য রাজি হই। দুবার দেখা করি ওই নদীর ধারে। ফোনে কথা বলতাম, মেসেজ চলতো। এই তো ব্যাস এসবই। হৃদ সব শুনে তাহনাকে প্রশ্ন করে, তানভীর তোমাকে খারাপ কিছু বলতো কি? তাহনা ঘাবড়ে যায়। সে বলে, মা, মানে? আরে ভয় পাচ্ছ কেন? মানে ও তোমার কাছে আসতে চাইতো, গায়ের সাথে মিশতে চাইতো কি? চরিত্র সম্পর্কে জানতে চাইছি। তাহনা একটু দূরে সরে বলে, না না ভাইয়া, ও খুব ভালো ছেলে ছিল। কখনোই দেখিনি ওকে বাজে মন্তব্য করতে। আমার খুব কেয়ার করত ও। এসব দেখেই তো ওকে ভালো লাগতো আমার। কিন্তু আমার সাথে এমনটা করবে শেষে আমি সত্যিই ভাবিনি। বিয়ে বাবা হুট করেই ঠিক করেন। আর আমি যখন তানভীরকে জানাই সে বলে পালিয়ে আসতে। আমি পালিয়েই তো এসেছিলাম ওর জন্য। কিন্তু এইটুকু বলেই চুপ হয়ে যায় তাহনা। তানভীরের জন্য নিজের বাবার মান সম্মানের কথাও ভাবেনি সে। কিন্তু তানভীর খেলেছে তার সরল মন নিয়ে। হৃদ তাহনাকে বলে, বাদ দাও তাহনা, যে ছেড়ে গেছে তাকে নিয়ে আর ভেবো না। আচ্ছা, ওকে নিয়ে তোমার অনুভূতি কি? তাহনা ভেবে বলে, আমি ঠিক বুঝি না ভাইয়া, ওকে নিয়ে কি আদৌ আমি কিছু অনুভব করেছি কিনা। তবে বিশ্বাস করেছিলাম। তাহনা আর ওখানে থাকে না। সে নিচে চলে যায় রাইসার কাছে। হৃদ কিছুক্ষণ থেকে সেও চলে যায় তার রুমে। কাল তাকে সকালে রওনা দিতে হবে। পরদিন সকালবেলা হৃদ সবার কাছ থেকে বিদায় নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সবার মন খারাপ লাগছে হৃদ চলে যাওয়ায়। ছেলে চলে যাওয়ায় নিজের রুমে কান্না করছেন মিসেস ফাবিহা। এদিকে তাহনা ঠিক করেছে সে আজ রান্না করবে। চুপচাপ কাউকে না বলেই রান্নাঘরে ঢুকে কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছে সে। রাইসা কলেজে গিয়েছিল হৃদ যাওয়ার পরেই। কলেজ থেকে এসে দেখে রান্নাঘরে ঘোমটা দিয়ে তাহনা রান্না করছে। রাইসা চিৎকার করে তার মাকে ডাকে, মা, নিচে এসো তাড়াতাড়ি। তাহনা বুঝল না চিৎকার দিল কেন রাইসা।
সে পাত্তা না দিয়ে রান্নায় মন দিল। মিসেস ফাবিহা তাড়াতাড়ি নিচে আসেন। রাইসা ইশারায় তাহনাকে দেখিয়ে দিল। হৃদের মা অবাক হয়েই তাহনার কাছে গিয়ে বলেন, এ কি তাহনা, তুমি রান্না করছো? বাড়িতে তো লোক আছে। তাহনা মুচকি হেসে বলে, কেন আন্টি, আমি কি একদিন আপনাদের রান্না করে খাওয়াতে পারি না? তা নয়, তোমার সামনে পরীক্ষা, এসব তো পরেও একদিন করা যাবে। আজ আমার ইচ্ছে হয়েছে, অন্য একদিন কবে পাবো, আদৌ পাবো কিনা, তাই ভেবে আজই সেরে ফেললাম। রাইসা তার মাকে নিয়ে দূরে সরে এলো। তারপর বলল, কি মা, তোমার ছেলের বউকে কেমন লাগছে বলো? ছেলের বউ মানে? এই যুগে পাবে তুমি ওর মতো মেয়ে? সুযোগ কাজে লাগাও, তোমারই লাভ। রাইসা একথা বলেই উপরে চলে গেল। হৃদের মা ভাবতে লাগলেন, সত্যি কি হৃদের জন্য তাহনাকে নির্বাচন করবেন উনি? বিকালবেলা একজন প্রতিবেশী মহিলা এসেছেন হৃদের বাসায়। হৃদের মা তার সাথে কথা বলছেন। তাহনা ঘোমটা দিয়ে তাদের সামনে নাস্তা দিল। হৃদের মা বলেন, নিন ভাবি নাস্তা খান। প্রতিবেশী মহিলাটি বারবার তাহনার দিকে তাকাচ্ছেন। তাহনা চলে যাওয়ার পর উনি হৃদের মাকে বলেন, বাহ ভাবি, হৃদ বিয়েও করে ফেলেছে, কই আমাদের জানাননি তো। কি সুন্দর বউ হৃদ বাবার। হৃদের মা পড়লেন মহাবিপদে। আরে না ভাবি, হৃদের বিয়ে হয়নি, এ আমার ভাইয়ের মেয়ে, পরীক্ষার জন্য আমাদের এখানে থাকে, ও এভাবেই চলে। প্রতিবেশী মহিলাটি বললেন, যাই বলেন ভাবি, দিনকাল যা পড়েছে, ঘরে আপনার জোয়ান ছেলে, তার উপর এই মেয়েও অবিবাহিত, দেখেন আবার। হৃদের মায়ের খারাপ লাগলো, তাহনাও এসব শুনেছে। নিজের কাছেও খারাপ লাগলো। মানুষ কি বাজে মন্তব্য করা ছাড়া আর কিছু পারে না। হৃদের মা বললেন, কি বলছেন ভাবি, আমার ছেলে খুব ভালো, সে আজ খুলনায়ও চলে গেছে, আর তাহনাও কয়দিন পর চলে যাবে। তাহনার মতো মেয়ে হয় না। আমি শুধু আপনাকে সাবধান করলাম ভাবি, আজ উঠি। প্রতিবেশীটা চলে গেলেন। হৃদের মা এসব নিয়ে ভাবতে শুরু করলেন। তাহনাও সিদ্ধান্ত নিয়েই নিল, সে আর এ বাড়িতে থাকবে না। হৃদ আর হৃদের পরিবারের কারোই অসম্মান সে হতে দিবে না। পরীক্ষা যা বাকি আছে নিজের বাড়ি থেকেই দিবে। মানুষের মন মানসিকতা কত নীচ হয়। এদিকে হৃদের মা তাহনাকে দেখে ফেললেন। তাহলে কি তাহনা সব শুনেছে? আজ তাহনার পরীক্ষা শেষ হলো। একটা ভারী বোঝা নামলো ওর উপর থেকে। এবার কয়দিন রেস্ট নিবে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবে। ও বাড়ি থেকে তাহনা চলে এসেছে। হৃদের মা, বাবা আর রাইসা অনেক বলেছিল থাকার জন্য, কিন্তু তাহনা তার বাবার অজুহাত দিয়ে চলে আসে। বাবাকে দেখার কেউ নেই। হৃদের মা বুঝেছেন কেন তাহনা চলে গেছে। তাহনা আসার আগে বলে এসেছে, ও যে নেই তা যেন হৃদকে না বলে। তারাও আর হৃদকে বিষয়টা জানায়নি। রাইসার সাথে ফোনে তাহনার মাঝে মাঝে কথা হতো। তাহনা আজ তাদের বাড়ির ঘরগুলো পরিষ্কার করছে। তার বাবা অফিসে গেছেন। কোমরে ওড়না পেঁচিয়ে পুরো ঘর ঝাড় দিল। বিছানার কাপড়, বালিশের কাপড় সব ধুয়ে তাদের ছাদে শুকাতে দিল। 2টো বেজে গেছে, এখনো ফ্রেশ হয়নি। পরীক্ষা দিয়ে এসেই কাজ শুরু করে দিয়েছে। টাইলস মুছে পরিষ্কার করেছে। বিপত্তি ঘটল তখনই। পানি শুকায়নি টাইলসের। তাহনা হাঁটতে নিলে হঠাৎই স্লিপ খেয়ে পড়ে যায়। প্রচণ্ড ব্যথা পায় তাহনা কোমরে। চিৎকার দিয়েছিল হালকা, জোরে দেয়নি, মানুষ কি ভাববে তা ভেবে।
তাহনার মৃদু চিৎকারের মাঝে এসে একজন তার দিকে হাত বাড়িয়ে দিল। তাহনা ভয়ে ভয়ে তাকিয়ে দেখে যে তার সামনে হৃদ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য তাহনা ভুলে গেল তার ব্যথার কথা। সে দ্রুত ওড়না কোমর থেকে খুলে মাথায় দিল। হৃদকে এ সময়ে আশা করেনি তাহনা। তাহনা বলে, আপনি? তাহনা নিজেই উঠে গেল, কিন্তু সে উঠতে ব্যর্থ হয়। আবারও পড়ে যেতে নেয়। এবার হৃদ তাহনার হাত ধরে ফেলে তাহনাকে ধরে আস্তে করে সোফায় বসায়। তাহনার কেমন যেন লাগছে। হঠাৎ হৃদ তার বাসায় কি করছে, এই প্রশ্নটা নিজেকে করে চলেছে সে। হৃদ বলে, তাহনা তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো বেশি? তাহনা হৃদের দিকে তাকিয়ে মলিন হেসে বলে, জি আমি ঠিক আছি। আপনি এ সময়ে? হৃদ অন্য একটা সোফায় বসে তাহনার উদ্দেশ্যে বলে, এসেছি কালই। শুনলাম তুমি নাকি চলে এসেছ, তাই তোমাকে দেখতে এলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। তাহনার খুব অস্বস্তি হয়। হৃদ এভাবে তার সামনে বসে আছে, কোমরে ব্যথা নিয়ে। সে বলে, বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। এ কথা বলেই তাহনা চলে গেল রান্নাঘরে। হৃদ তাহনাদের সোফায় বসে আছে। তাহনা হৃদের জন্য কফি নাস্তা সব রেডি করে। সারাদিন সে নিজেও কিছু খায়নি, তাই শরীরটাও দুর্বল বেশ। এরই মাঝে তাহনার বাবা এসে উপস্থিত। হৃদকে দেখে তিনিও সোফায় বসে হৃদের সাথে কথা বলছিলেন। তাহনা দুজনের জন্যই কফি বানিয়ে নিয়ে আসছে। তাহনা দুজনকে কফি দিয়ে নিজের রুমে চলে গেল। শাওয়ার নিয়ে জলদি বের হলো। নামাজের সময় দেখে নামাজ আদায় করে নিল। নামাজ পড়ে নিচে আসতে আসতেই দেখে হৃদ নেই। তাহনার বাবা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে আছেন তাহনার জন্য। তাহনা এসেই জিজ্ঞেস করে, হৃদ ভাইয়া কোথায়? তাহনার বাবা বললেন, অনেকক্ষণ আগেই চলে গেছে। খুব খিদে পেয়েছে মা। তাহনা জলদি খাবার বেড়ে বাবাকে দিল। নিজেও বসে পড়ল অন্য একটা চেয়ারে। খেতে খেতে দুজন মিলে টুকটাক কথা বলতে লাগল। বাড়ি ফিরে হৃদ নিজের রুমে শুয়েছিল মাত্র। তখনই হৃদের মা এসে হৃদের পাশে বসে। হৃদ তার মাকে বলে চুলে হাত বুলিয়ে দিতে। হৃদের মা মিসেস ফাবিহা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? তাহনাদের বাড়িতে। তাহনাদের বাড়িতে যাওয়ার কথা শুনেই হৃদের মা চমকে উঠে বললেন, ওদের বাড়িতে? হঠাৎ কেন ওদের বাড়িতে গেলি? হৃদ বলে, এমনি গেলাম। আচ্ছা মা, তাহনা হঠাৎ চলে গেল কেন? মিসেস ফাবিহা চুপ করে রইলেন। এখন যদি ছেলেকে উনি বলেন সত্যিটা, তাহলে তার ছেলে চিৎকার করে বাড়ি মাথায় করবে। তাই তিনি ভেবে বললেন, তাহনার বাবা একা তো, তাই সে চলে গেছে। আরো কয়েকদিন থেকে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু শোনেনি। হৃদ চোখ বুঝল। চোখ বুঝতেই তাহনার পড়ে যাওয়ার পরের মুহূর্তটা ভেসে উঠল হৃদের চোখে। হৃদ ধ্যান দিল না, ঘুমিয়ে পড়ল। বিয়ের দিন পালিয়ে যাওয়ায় তাহনাকে পাড়ার লোক কম কথা শোনায়নি। বাড়ি ফেরার পর থেকেই লোকে তাকে বাড়ির ভিতরে ঢুকেই আজে বাজে কথা বলে গেছে। পরীক্ষা দেওয়ার সময় বের হলেই রাস্তায় যে বা যারা দেখে তারাই মন্দ কথা বলতে শুরু করে। এসব তাহনার মনটাকে বিষিয়ে দিয়েছে। একেই ধোঁকা খেয়েছে, তার উপর তার বাবার কুড়িয়ে পাওয়া মেয়ে। তার মধ্যে এসব কথা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। তাহনার বাবাকেও কম কথা শুনতে হয়নি এসবের জন্য। তাহনা সিদ্ধান্ত নিয়েছে সে কিছুদিনের জন্য বাড়ির বাইরে থাকবে। তার মামার বাসায় যাবে। যদিও তার নিজের মামা না, কিন্তু তারা কখনোই তাকে পর ভাবেননি। কখনো জানাননি যে সে তাদের রক্তের নয়।
তাহনার মামার বাসা বান্দরবন। একটাই মামা তার। মামার একটা ছেলে ও একটা মেয়ে। মেয়েটা তারই বয়সী, তবে ছেলেটা কয়েক বছরের বড় হবে। 2 দিনের মাথায় তাহনার বাবা তাকে বান্দরবন পাঠিয়ে দিলেন। তাহনার এখন মন ভালো নেই, তাই তিনি ভাবলেন ঘুরে আসলে মেয়েটার মন ভালো থাকবে। বাড়ি থেকে তাহনাকে নিয়ে বাস স্টেশন পর্যন্ত এলেন তাহনার বাবা। মেয়েকে উঠিয়ে দিলেন বান্দরবনের বাসে। তাহনা হাত নাড়িয়ে বাবাকে বিদেয় জানালো। পূরবী বাসে করে 3:45 সময় নিয়ে তাহনা বান্দরবন সদরে পৌঁছায়। বান্দরবন সদরেই তার মামার বাসা। সে একা দাঁড়িয়ে আছে বাস থেকে নেমে। আশেপাশে কাউকে খুঁজতে লাগল। একজন আসার কথা ছিল তাকে নেওয়ার। সে হচ্ছে তার মামাতো ভাই। তাহনা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর একটা বাইক এসে থামল তাহনার পাশে। তাহনা একটু পিছনে সরে গেল। অচেনা একটা জায়গা, তার উপর ভীষণ ভয় করছে তার। বাইকে হেলমেট পরা একটা ছেলে ছিল। ছেলেটা হেলমেটটা খুলতেই তাহনার সব ভয় উড়ে গেল। এই ছেলেটাই তার মামার ছেলে। ছেলেটা বাইক থেকে নেমে তাহনার সামনে গিয়ে বলল, সরি তাহনা, আই এম লেট। একটু কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেল। কখন এসেছো? নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তাই না? ছেলেটা এক নাগারে বলেই যাচ্ছে। তাহনাকে বলার সুযোগই দিচ্ছে না। তাহনা কিছুক্ষণ পর বলে উঠে, সমস্যা নেই অনিক ভাইয়া, চলুন বাসায় যাই। তাহনা অনিকের বাইকে উঠে একটু দূরত্ব রেখেই বসেছে। কালো বোরকা, কালো নিকাব আর মুখে মাস্ক লাগানো ছিল তাহনার। অনিক মুখ বাঁধা অবস্থাতেও তাহনাকে চিনে ফেলেছে। কারণ আসার সময় তাহনার বাবা অনিককে বলেছিল তাহনা কি পরে থাকবে। বাইকে করে আরো 5 মিনিটের মতো লাগলো তাদের বাসায় পৌঁছাতে। তাহনাকে দেখে পরিবারের সবাই খুব খুশি হয়। তাহনা তার মামা মামিকে সালাম করে। অনু হলো তাহনার মামাতো বোন, এসেই তাহনাকে জড়িয়ে ধরে। অনিক তাহনার ব্যাগ বাসার ভিতরে নিয়ে যায়। হৃদের জন্য পাত্রী খুঁজে চলেছেন হৃদের মা। হৃদের বাবা তার বন্ধুর মেয়ের কথা বলেছেন মিসেস ফাবিহাকে। হৃদের মার বেশি আধুনিক মেয়ে পছন্দ নয়। ওনার পছন্দ ভালো আচার আচরণ জানা ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে। তাই ওই মেয়েটাকে তিনি বাতিল করে দিয়েছেন। কিন্তু যার জন্য এত কিছু, তার কোনো খবর নেই। কেমন যেন চুপচাপ হয়ে গেছে হৃদ। আগের মতো তেমন একটা কথাবার্তা বলে না কারো সাথে। অফিসে যায় আসে আর খাবার সময় খেয়ে নিজের রুমে শুয়ে থাকে। পরিবারের সবাই এই নিয়ে চিন্তায় আছেন। রাইসার আজ প্রথম পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সে বান্ধবীদের সাথেই ফুসকা খাচ্ছিল। হঠাৎ করে কেউ তার হাতটা টেনে ধরল। রাইসা অবাক চোখে সেদিকে তাকাতেই ঠাস করে একটা থাপ্পড় পড়ল রাইসার গালে। রাইসা হতভম্ব। তার বান্ধবীরা মুখে হাত দিয়ে আছে। কি হচ্ছে তাদের মাথায় ঢুকছে না। রাইসার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে রাইসাকে বলল, কলেজে আসো কি মাস্তানি করতে? লজ্জা করে না একটা জুনিয়র স্টুডেন্ট হয়ে সিনিয়র ভার্সিটির ছেলেকে মারতে? রাইসা আরো অবাক। সে কখন কাকে মারল? রাইসাও তেরে এসে বলল, একেই তো আমাকে থাপ্পড় দিয়েছেন, আবার আমাকেই শাসাচ্ছেন। কে আপনি? হ্যাঁ। ছেলেটা এবার তার শার্টের হাতা গুটিয়ে নিল। রাইসাও ভয় পেয়েছে। এবার কি মারবে নাকি? ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আর একটা ছেলে এসে ছেলেটাকে বলল, দোস্ত, এই মেয়েটা না তো। তুই কাকে মারলি? সেটা তো অন্য একটা মেয়ে। ছেলেটা থমকে দাঁড়ালো। রাইসার দিকে তাকাতেই দেখে অলরেডি কান্না শুরু করে দিয়েছে সে। রাইসার মা বাবাও তাকে কোনো দিন মারেনি।
কিন্তু এখন কোত্থেকে একটা ছেলে এসে ওকে থাপ্পড় দিল, তাও এত জোরে যে ওর গাল ব্যথা করছে। রাইসার চোখ ঝাপসা হয়ে আসছে। ছেলেটা ওহ শিট বলে রাইসার কাছে গেল। সরি মিস, আপনাকে ভুলে থাপ্পড় দিয়ে ফেলেছি। আসলে যাকে দেওয়ার কথা ছিল সে আপনি নন। আমি ভুল করে সে ভেবে আপনাকে। রাইসা আর কিছু শুনল না, দৌড়ে ওখান থেকে চলে গেল। একটা রিকশা করে বাসায় ফিরল সে। বাসায় ফেরার পর শুধু কান্নাই করে গেছে। শুধু শুধু বিনা অপরাধে থাপ্পড় খেল। তার মা এত ডাকল কিন্তু সে দরজা বন্ধ করেই ছিল, আর খোলেনি। কদিন ধরেই হৃদের মা একটার পর একটা মেয়ের ছবি দেখিয়েই যাচ্ছেন, কিন্তু হৃদ ইগনোর করে যাচ্ছে সব। সে তার মাকে বলে দিয়েছে তার এখন বিয়ে করার ইচ্ছে নেই, যখন হবে সে নিজেই জানিয়ে দিবে। এটা শুনে হৃদের মায়ের বেশ খারাপ লাগে। হৃদের বাবা হৃদের মাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হৃদকে সময় দিতে, তাড়াহুড়ো করে যেন কোনো সিদ্ধান্ত না নেয়। আজ হৃদ তাহনাদের বাড়িতে যায়। তাহনার বাবা খবরের কাগজ পড়ছিলেন এক মন দিয়ে। আজ অফ ডে, তাই অফিস বন্ধ। হৃদ বাড়িতেই ঢুকেই তাহনার বাবার সম্মুখীন হয়। তাহনার বাবা হৃদকে দেখেই পত্রিকা পড়া বন্ধ করে দেন। তিনি বসা থেকে উঠে হৃদকে জিজ্ঞেস করেন, হৃদ বাবা তুমি? আসো আসো, ভিতরে আসো। হৃদ এদিক ওদিক তাকিয়ে তাহনাকে খোঁজে, কিন্তু তাহনাকে দেখতে পায় না। তাহনার বাবা আবারও বললেন, কি হলো হৃদ, কি দেখছো? বসো এখানে। হৃদ সোফায় বসল। তাহনার বাবা হৃদের জন্য কফি নিয়ে আসলেন। কফি হাতে নিয়ে হৃদ বলল, আঙ্কেল আপনি কফি বানিয়েছেন? তাহনা কোথায়? তাহনা তো নেই। হৃদ চিন্তিত হয়ে বলল, মানে কোথায় তাহনা? তাহনা বান্দরবন গেছে, ওর মামার বাসায়, বান্দরবন সদরে। হৃদ ছোট করে বলল, অহ, কবে গেছে? ফিরবে কখন? তাহনার বাবা বললেন, গেছে মাত্র 3 দিন হয়েছে, থাকবে বেশ কিছুদিন। হৃদ কিছু না বলে কফি খাওয়া শেষ করে। তারপর তাহনার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার বাসায় চলে যায়। ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে সামনে থাকা সারি সারি পাহাড় দেখছে তাহনা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যতই দেখে মন ভরে যায়। পাহাড় তাহনার ভীষণ প্রিয়, কিন্তু কখনো যাওয়া হয়নি। ওর ইচ্ছে আছে বান্দরবন যখন এসেছেই ওই সুন্দর দৃশ্যগুলো একবার দেখেই যাবে। কিন্তু তাহনা তো কিছুই চেনে না এখানকার, কে ওকে নিয়ে যাবে? তাহনা এসব ভেবে ছাদ থেকে নেমে নিচের ড্রয়িং রুমে চলে এলো। সেখানে অনেক টিভি দেখছিল, আর অনিকের মা রান্নাঘরে ছিলেন। অনু বান্ধবীদের বাসায় গেছে একটা কাজে, আর অনুর বাবা অফিসে গেছেন। এখানে আসার পর তাহনাকে কেউই তার ওই বিয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। তাহনা এতে বেশ খুশি হয় মনে মনে। ওই বিয়ের কথা মনে পড়লেই তাহনার বিরক্তি লাগে। তাহনা চলে গেল তার মামিকে রান্নাঘরে সাহায্য করতে। রাইসার আজ মন খারাপ, পরীক্ষা ভালো হয়নি তার। সেদিন কাঁদতে কাঁদতেই জ্বর উঠিয়ে ফেলেছে সে, আর এর জন্যই ভালো করে রিভার্স দেওয়া হয়নি পড়া। এখন খুব একটা ভালো পরীক্ষা দিতে পারেনি সে। কলেজ ক্যাম্পাসে বসে আছে, এরকম খারাপ পরীক্ষা সে আজ পর্যন্ত দেয়নি। মনে মনে সেদিনের ছেলেটাকে বকছে রাইসা। রাইসার বান্ধবীরা তাকে বোঝাচ্ছে মন খারাপ না করতে। রাইসা ওদের কিছু বলে না। তার খারাপ লাগাটা একমাত্র সেই বুঝবে। রাইসা ক্যাম্পাস থেকে উঠে কলেজের বাইরে আসে। রিকশা খুঁজছে সে।
তখনই একটা বাইক এসে রাইসার সামনে থামে। রাইসা শুধু তাকিয়ে আছে। বাইকে একটা ছেলে বসা ছিল। ছেলেটা বাইক থেকে নেমে রাইসার সামনে এসে দাঁড়ায়। রাইসা মনে করার চেষ্টা করে ছেলেটাকে চেনে কিনা। ছেলেটা রাইসাকে হাত জোর করে বলে, মিস, আপনাকে গত 3 দিন ধরে খুঁজেছি, কিন্তু আপনার দেখাই পাইনি। আপনাকে সরি বলতে এসেছি। রাইসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, সরি কেন? সেদিন ভুল করে আপনাকে থাপ্পড় দিয়েছিলাম তাই। রাইসা এবার তেলে বেগুনে জ্বলে উঠে। তার মানে সেদিনের ছেলেটা এই, আজ ছাড়বে না। রাইসা রেগে বলে, ভরা মানুষের সামনে চর মেরে আসছেন গোপনে সরি বলতে? মিস, সেদিনও বলতাম কিন্তু আপনি চলে গেলেন। রাইসা আঙুল উঠিয়ে বলে, এই একদম নাটক করবেন না। আর এই মিস মিস করা বাদ দিন। ঢং করে আপনি বলতে আসছে এখন। ছেলেটা রাইসাকে আবারও বোঝাচ্ছে, আচ্ছা কি করলে ক্ষমা করবেন বলুন? কাল সবার সামনে আমাকে সরি বলবেন। আর কিছু করা লাগবে না। আর না জেনে কাউকে থাপ্পড় মারতে আসবেন না কখনো। ছেলেটা রাইসাকে বলে, আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই। অদ্ভুত তো, এই আপনি যান তো যান, চেনা নেই জানা নেই আবার আসছে আমাকে বাসায় পৌঁছে দিতে। আপনাদের আমার ভালো করে চেনা আছে, না জানি বাসার নাম করে কোথায় না কোথায় নিয়ে যাবেন। না, আপনি ভুল ভাবছেন। শাট আপ। আপনাকে যেটা বলেছি কাল সেটাই করবেন। রাইসা বিরক্তি নিয়ে ওখান থেকে একটা রিকশা নিয়ে বাসায় চলে এলো। অনিক, অনু আর তাহনা বসে লুডু খেলছে। তাহনার মামা মামি তাদের পাশে বসে তাদের খেলা উপভোগ করছেন। তাহনার আর এক উঠলেই সে জিতে যাবে। অনিকের 3 গুটি এখনো বোর্ডেই আছে কাঁচা। অনুও 3টে ভিতরে ঢুকিয়ে ফেলেছে। অনুও আর 5 লাগে। লেখা অনেক জমজমাট অবস্থায়। অনেক খেলার আগা মাথাও বুঝেনি। শুধুমাত্র অনু আর তাহনার জন্য খেলতে বসা। শেষে তাহনার 1 উঠে যায় আর ও জিতে যায়। অনেক মুখ কালো করে বলে, মা দেখেছ, আমি পারি না বলে হারিয়ে দিল আমাকে। অনিকের মা বলল, পারিস না কেন? না পারলে খেলার মজা বুঝবি কিভাবে? তাহনা বলে উঠে, এইবার আমি যা বলবো অনিক ভাইয়াকে তাই করতে হবে। অনিক গম্ভীর হয়ে বলে, কি করতে হবে? আমাকে পাহাড় দেখাতে নিয়ে যেতে হবে। তখনই তাহনার মামা বললেন, তাহনাকে তো কোথাও ঘুরতেও নিয়ে যাওয়া হয়নি। অনিক, কালই তুই তাহনা আর অনুকে নিয়ে নীলাচলে যাবি। আমি তো নীলগিরি যাব ভেবেছিলাম। তাহনার কথা শুনে অনিক বলে, 50 কিলোমিটার দূরে নীলগিরি, তার উপর 2200 ফুট উপরে উঠতে হয়। তুমি পারবে? দরকার নেই, নীলাচলে নিয়ে যাব, ওটাও অনেক সুন্দর। তাহনা জিজ্ঞেস করল, মেঘ দেখতে পারবো? অনিক হেসে বলল, হ্যাঁ, তবে সকালে গেলে মেঘ ভালো দেখা যায়। আর সূর্যাস্ত জন্য সন্ধ্যা তো আছেই। তাহনার মামা বলে, তাহলে তোমরা কাল ভোরে বেরিয়ে পড়ো। জানো রাইসা, কাল আমি নীলাচলে যাচ্ছি। মেঘকে খুব কাছ থেকে দেখব বলে পাহাড়ে উঠব। আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে। রাইসাকে ফোন দিয়ে কথাগুলো বলল তাহনা। রাইসাও বেশ খুশি হলো। তারপর তাহনাকে বলল, তুমি ভালো আছো তাহনা আপু? জানো আমার ভাইয়াটা ভালো নেই। ভাইয়া আর আগের মতো কথা বলে না, আর আমাকে ঘুরতে নিয়ে যায় না। ভাইয়ার যে কি হলো কে জানে। সারাক্ষণ বাইরে থাকে, কারো সাথে তেমন কথা বলে না। রাইসার মুখে এসব শুনে থমকে দাঁড়ালো তাহনা। হৃদের এমন পরিবর্তন হয়েছে কেন তা ভাবাচ্ছে তাহনাকে।
হঠাৎ কি হলো হৃদ ভাইয়ার? ভাইয়া খুলনা থেকে আসার পরই এমন করছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। তোমার ভাইয়া এখন কোথায়? বাসায় নেই। আচ্ছা তাহলে আমি আজ রাখছি, কাল ভোরে বের হতে হবে। কল কেটে দিল তাহনা। তাহনার বিষয়টা আজব লাগলো। যেই ছেলে কিনা তার বোনের জন্য এতটা পাগল ছিল, এখন সেই তার বোনের সাথে কথা বলে না। চট্টগ্রামে গেলেই হৃদের বাসায় একদিন যাবে বলে ঠিক করে তাহনা। বাকি চিন্তা বাদ দিয়ে 2 সেট জামা নিয়ে নিল তার স্টুডেন্ট ব্যাগে। সব গুছিয়ে অনুর পাশে শুয়ে পড়ল সে। কাল একটা স্বপ্ন পূরণ হবে তার। কত রকমের ভাবনা ভাবছে সে। একবার এই করবে, একবার ওই করবে। আচ্ছা সকাল কবে হবে? এই খুশিতে ঘুমিয়ে আসতে চাইছে না। অনেক চেষ্টা করে ঘুমিয়েছে তাহনা। ফজরের আজান দেওয়া মাত্রই তাহনা উঠে নামাজ পড়ে নিল। অনুকেও ডেকে তুলল। দুজন মিলে বোরকা পরে অনিকের জন্য অপেক্ষা করছিল। অনিক তখন ঘুমে ছিল। তাহনার মামি এসে অনিককে ডাক দিতেই উঠে সেও নামাজ পড়ে নিল। সবাই মিলে হালকা কিছু মুখে দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল সিএনজি স্টেশনের দিকে। যেতে যেতে অনিক বলল, ফ্যামিলি নিয়ে যেতাম তাহলে এত ঝামেলা হতো না। এখন 5 কিলোমিটার দূরে যেতে যেতে না সূর্য উঠে যায়। তাহনা নিকাবের আড়াল থেকে বলল, আপনি কি বিরক্ত? ঘুরতে নিয়ে না গেলে বলুন যাব না। অনিক থেমে গেল। কিঞ্চিত রেগে গিয়ে বলল, এই মেয়ে বেশি বুঝো। চুপচাপ সাথে চলো, নইলে ডাকাতের হাতে তুলে দিব। জানো এখন ডাকাতের আনাগোনা বেশি। শুধুমাত্র তোমাদের জন্য এতটা রিস্ক নিচ্ছি। অনিক হাঁটতে শুরু করে। তাহনার ভীষণ ভয় লাগা শুরু হলো। যদি সত্যিই ডাকাতের হাতে তুলে দেয় অনিক। ভয় ভয় অনিকের পিছু হাঁটতে লাগলো তাহনা। অনিক একটা সিএনজি ভাড়া করে নিল। 3 জন পিছনেই বসল। সামনে নাকি বসা যাবে না সিএনজি ড্রাইভার বলল। অনিক এক পাশে, অনু মাঝখানে আর তাহনা অন্য পাশে বসল। গন্তব্য এখন নীলাচল। সিএনজি চলছে তার গন্তব্যে। এদিকে তাহনা মুগ্ধ হয়ে বাইরে দেখছে। সারি সারি পাহাড় পাশ কাটিয়ে যাচ্ছে। দূর থেকেই বিশাল পাহাড় দেখা যাচ্ছে। প্রকৃতি এতটা সুন্দর কেন? সৃষ্টিকর্তা কত সুন্দর করে এসব সৃষ্টি করেছেন। পাহাড় দেখলেই তাহনার মন জুড়ে যায়। মূলত পাহাড় আর মেঘ ছুঁতেই আসা এই বান্দরবনে। তাহনা বাইরের দিকে তাকিয়ে আছে শুধু। সিএনজি খুব দ্রুত চলছে। তাহনার ভয়ও করছে। তাহনা অনিককে বলে, ভাইয়া এত দ্রুত যাচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। অনিক তাহনার কথা শুনে ড্রাইভারকে আস্তে চালাতে বলে, কিন্তু ড্রাইভার ব্যাটা বজ্জাত। সে দ্রুত চালাচ্ছে, যেন ওদের চেয়ে তার যাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। অনিক তাহনাকে সান্ত্বনা দিয়ে বলে, এই তো কিছুক্ষণ অপেক্ষা কর। আমরা টাইগার পাড়ায় গেলেই চলবে। তাহনা চুপ করে বসে রইল, অনুর হাত ধরে। অনেকক্ষণ পর তারা টাইগার পাড়ায় পৌঁছায়। গুনে গুনে 1000 টাকা নিয়েছে ড্রাইভারটা। অনিক তর্ক না করে তাহনা আর অনুকে নিয়ে ওখান থেকে প্রস্থান করল। নীলাচলের দিকে হেঁটে যাচ্ছে। ওখানে 2000 ফুট উপরে পাহাড়ে তাদের উঠতে হবে। সূর্য এখনো পুরোপুরিভাবে আলো ফোটায়নি। মানুষের আনাগোনা কিছুটা আছে। তাহনাকে সামনে রেখে অনুকে পিছনে নিয়ে অনিক পাহাড়ের উপর উঠতে থাকে। তাহনা ভয়ে একদম জমে গেছে। অনিক বারবার বলেছে তাহনা যেন তার হাত না ছাড়ে। তাহনাও খুব শক্ত করে অনিকের হাত ধরে আস্তে আস্তে উপরে উঠছে। আস্তে আস্তে করে সময় নিয়ে তারা পাহাড়ের চূড়ায় নীলাচলে উঠতে সক্ষম হল। তাহনা উঠেই অনুকে জড়িয়ে ধরল ভয়। নীলাচলে এসে তাহনার অনেক ভালো লাগছে।
প্রকৃতির এত সুন্দর একটা রূপ দেখতে পেরে তাহনা খুব খুশি। তার মন প্রশান্তিতে ভরে গেল। তাহনা ওখান থেকে দূরে চোখ মেলে তাকালো। শুধু পাহাড় আর পাহাড়। দূর থেকে অনেক জায়গায় সে দেখতে পারছে। বুঝতে না পেরে অনিককে জিজ্ঞেস করল, ভাইয়া, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কোন জায়গা? অনিক ভালো করে তাকিয়ে বলে, কক্সবাজার। তাহনা রীতিমতো অবাক। বান্দরবানে এসে সে কক্সবাজারের দৃশ্য দেখতে পারবে কল্পনাও করেনি। অনিক আরো বলে, নীলাচল থেকে বান্দরবন শহরকে পুরোপুরি দেখতে পারবে। মেঘমুক্ত আকাশ থাকলে কক্সবাজারের সমুদ্র সৈকতের অংশ বিশেষ দেখা যায়। তাহনা দুহাত মেলে ধরে। প্রকৃতির সুমধুর হাওয়া গায়ে মাখে। নিঃশ্বাস নেওয়ার জন্য নিকাবটা মুখ থেকে সরিয়ে নিয়েছে আগে থেকেই। তারা যেই পাশে আছে ওখানে লোকজন নেই। অনিক তার ক্যামেরাটা নিয়ে এসেছিল। তাহনার আনন্দ মুহূর্তটা সে চট করেই ক্যামেরা বন্দী করে নিল। তাছাড়া অনু আর তাহনার বেশ কিছু ছবিও সে তুলেছে। তিনজন মিলে অনিকের মোবাইলে সেলফিও তুলেছে। দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকা তাহনার ছবি অনিক আড়ালেই তুলেছে। পাহাড়ের এবং আশেপাশে যা দেখা যায় সবকিছুই ক্যামেরাবন্দি করেছে অনিক। তাহনা বলল, ভাইয়া, মেঘ মেঘ দেখা যায় না কেন? অনিক হেসে বলল, বর্ষা, শরৎ আর হেমন্তের সময়ই মেঘ হাতের কাছে খেলা করে। এখন তো শরতের শেষ আর হেমন্তের শুরু। তাহলে দেখা যাচ্ছে না কেন? তাহনার কথা শুনে অনিক তাহনার দিকে এগিয়ে আসে। তারপর তাহনার কাছে এসে হাতের আঙুল দিয়ে ইশারা করে নিচে তাকাতে বলে। তাহনা অনিকের ইশারায় চোখ রাখল নিচের দিকে। কয়েক ফুট দূরে মেঘ ভাসছে। অনেকগুলো মেঘের ভেলা একসঙ্গে ভেসে যাচ্ছে এদিক ওদিক। তাহনা খুশি হাত বাড়ালো নিচের দিকে। তা দেখেই অনিক দ্রুত তাহনার হাত ধরে টেনে নিয়ে আসে। তাহনা অনিকের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অনিক রাগ দেখিয়ে বলে, এই মেয়ে, চোখের কি মাথা খেয়েছ? কোন সাহসে তুমি নিচে হাত বাড়ালে? পড়ে গেলে কি হতো? তাহনা ভয় চুপসে যায়। সরি ভাইয়া। দাঁড়িয়ে থাকো। ভাগ্যে থাকলে মেঘ উঠে পারবে। তাহনা কিছু বলল না। মুহূর্তে মধ্যেই তাহনার মাথার উপর শীতল কিছু অনুভব করল। মাথায় হাত দিতেই পানির মতো কিছু লাগল। তাহনা উপরে তাকিয়ে দেখে এক টুকরো মেঘ ওর হিজাবের সাথে বাড়ি খেয়েছে। তাহনার খুশি দেখে কে? সেই সাথে অনুও মেঘ ছুঁয়েছে। অনিক ওদের ছবি তুলে দিয়ে গেলেই মেঘ হাওয়া হয়ে যায়। লোকজন আসছে দেখে অনিক তাহনা আর অনুকে নিয়ে নেমে যেতে লাগল। এবার অনুকে সামনে রেখে আর তাহনাকে পিছনে রাখল অনিক। তারা এখন নেমে রেস্টুরেন্টে যাবে। কিছু খেয়ে আবারও রওনা দিবে বান্দরবন সদরে। অনিকের কিছু কাজ আছে। কলেজে রাইসাকে সবার সামনে সরি বলে সেই ছেলেটা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। রাইসা ছোট করে বলে ক্ষমা করে দিয়েছে। সেদিনের ঘটনা জিজ্ঞেস করতেই ছেলেটা বলে, আপনাদের কলেজ আর আমাদের ভার্সিটি পাশাপাশি। আমার একটা ফ্রেন্ড আমায় বলল তাকে এই কলেজের একটা মেয়ে অনেক অপমান করেছে। আর বলল সে নাকি বেগুনি ড্রেস পরা আর আপনিও বেগুনি ড্রেস পরেছিলেন সেদিন। তাই ভুলে থাপ্পড়টা আপনাকে দিয়েছি। ইটস ওকে। খেয়াল রাখবেন এরপর থেকে। রাইসার বান্ধবী দীপ্তি ছেলেটার সামনে এসে বলল, হায়, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? রাইসা দীপ্তির হাত ধরে বলে, কি বলছিস তুই? ক্লাসে চল। ছেলেটা হেসে বলে, না, নেই তো। কেন? আপনার বুঝি আমার গার্লফ্রেন্ড হওয়ার শখ? রাইসা দীপ্তিকে টেনে নিয়ে আসে ওখান থেকে।
ছেলেটার বন্ধুরা এসে ছেলেটাকে বলে, কিরে রাফি, এত শান্তভাবে একটা মেয়ের সাথে কথা বললি, তাও তুই? অবিশ্বাস্য। রাফি হেসে বলল, এখানে দোষ আমার, তাই ভদ্রতা বজায় রাখছি। আর মেয়েটার সাথে পরিচিত না, তাই আপনি বলেছি। রাফির এক বন্ধু রাফিকে ধাক্কা দিয়ে বলে, যাই হোক মামা, মেয়েটা কিন্তু খারাপ না, পটায় ফেল। রাফি চোখ রাঙিয়ে ওখান থেকে প্রস্থান করে। সন্ধ্যায় নিজের রুমে বসে ক্যামেরায় এক রমণীর ছবি দেখছিল অনিক। একটার পর একটা ছবি দেখছে আর মুচকি মুচকি হাসছে। অনু পিছন থেকে পা টিপে টিপে অনিকের কাছে আসছিল। অনিক কিছুটা আন্দাজ করে পিছনে তাকিয়ে দেখে অনু। চট করেই ক্যামেরাটা লুকিয়ে রাখে। অনু রাগ দেখিয়ে বলে, লুকিয়ে লাভ নেই, কি দেখছিলে দেখাও। কার ছবি দেখো তুমি? প্রেম করা না? অনিক আমতা আমতা করে বলে, কি বলছিস? আমি প্রেম করি না। অনু কোমরে হাত দিয়ে বলে, তাহলে নিশ্চয়ই কাউকে পছন্দ করো, দেখি তো কে সে। দাও ক্যামেরাটা আমাকে। একদম চালাকি করার চেষ্টা করবে না। কিছু নেই অনু। অনু অনিকের কথায় পাত্তা না দিয়ে অনিকের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। বেচারা অনিক পারল না ক্যামেরাটা নিজের কাছে রাখতে। অনু সেটা নিয়েই নিল। অনু ক্যামেরাটা অন করতেই অনিক চোখ বন্ধ করে নিল। অনু ক্যামেরায় থাকা এক রমণীর ছবি দেখে স্থির হয়ে রইল। তারপর অনিকের দিকে তাকিয়ে বলল, পছন্দ করো ভাইয়া? অনিক শান্ত হয়ে বলল, কাকে? অনু ক্যামেরাটা দেখিয়ে বলল, ওকে পছন্দ করো তুমি। অনিক অনুর হাত ধরে বলে, প্লিজ তুই কাউকে বলিস না, এটা নিজের মধ্যেই রাখো। অনু অনিকের হাত এক ঝটকায় সরিয়ে দেয় আর বলে, কি পেয়েছো ভাইয়া? দুনিয়ায় আর মেয়ে নেই, তুমি জানো না ওর সম্পর্কে। বেছে বেছে ওকেই তোমার পছন্দ হতে হলো। তুই এত রাগ করছিস কেন? কিছু না, কাল তোমার জন্মদিন, তাই আম্মু আর আব্বু ঠিক করেছে সন্ধ্যায় একটা ছোটখাটো পার্টি দিবে। অনিক মুখ ঘুরিয়ে বলে, আমি এসব পছন্দ করি না। আম্মু বলছে কাল তোমার বিয়ের কথা উঠাবে ওখানে। হোয়াট? আমাকে না জানিয়ে এসব করতে কে বলেছে? আমি জানি না কিছু। এখন কোনো ঝামেলা করো না। কাল আমার কিছু বান্ধবী আসবে আর তোমার বন্ধুদের বলো আসতে। আমাদের কিছু রিলেটিভ আসবে, তাই কোন সিন ক্রিয়েট করো না। অনু ওখান থেকে প্রস্থান করে। অনিক ভাবতে থাকে, বিয়ের কথা যদি উঠে তাহলে সেও তার পছন্দের কথা বলে দিবে। রাইসার কাছে কিছু ছবি এসেছে, তাহনাই পাঠিয়েছে। নীলাচলের কিছু ছবি। রাইসা হৃদের রুমে এসেই হৃদকে তাহনার পাঠানো ছবিগুলো দেখায়। এদিকে হৃদ তাহনার পাশে একটা ছেলেকে দেখে তার কেমন যেন বুকে ব্যথা অনুভব হয়। সে রাইসাকে জিজ্ঞেস করে, ছেলেটাকে? রাইসা জবাব দেয়, দেখালাম তাহনা আপুকে, আর তুমি পড়ে আছো ছেলেটাকে সেই নিয়ে। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। রাইসা যেন অন্য এক হৃদকে দেখছে। হুট করে এতটা রুড বিহেভ করছে কেন তার ভাই, সেটাই বুঝছে না সে। তাহনা আপুর কাজিন বোধ হয়। হৃদ রেগে বলে, ওর কাজিন কই থেকে আসবে? রাইসা হা করে তাকিয়ে হৃদের আচরণ দেখছে। ভাইয়া, তোমার মাথা পুরোটাই গেছে। কি বলছো তুমি এসব? আপুর কাজিন থাকতে পারে না। সে তার মামার বাসায় গেছে, তো তার কাজিন থাকাই স্বাভাবিক। তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন সেটাই বুঝলাম না। তাহনার নাম্বার তোর কাছে আছে?
হ্যাঁ আছে, কিন্তু কেন? দে আমাকে। এই তুমি কল দিয়ে আবার উল্টোপাল্টা কথা বলবে না তো? দেখো, ওর পার্সোনাল লাইফ নিয়ে তুমি কিছু বলবে না। তোকে দিতে বলছি দিবি। রাইসা ভয়ে তাহনার নাম্বার দেয় হৃদকে। হৃদ সেটা সেভ করে রাখে। রাইসা চলে যায়, কিন্তু হৃদ ফোন দেয় না। সে এখন ভীষণ ক্লান্ত। কাল সকালেই তাহনার খবর করবে হৃদ। তাহনা সে থাকতে অন্য ছেলের সাথে মিশবে কেন? সকাল 8:30টার দিকে বারান্দায় বসে হালকা নাস্তা করছিল তাহনা। খুব ভোরে উঠে নামাজ পড়ে এক কাপ চা খেয়েছিল সে। তারপর থেকে আর কিছুই খাওয়া হলো না। অনিকের মা অনেকবার বলেছেন তাদের সাথে বসে নাস্তা করতে, কিন্তু তাহনা বলেছে পরে ঘরে খেয়ে নিব। এখন তাই খাচ্ছে। তাহনার খাওয়ার মাঝেই অনু তাহনার মোবাইল নিয়ে এসে বলে, তাহনা, তোমার ফোন অনেকক্ষণ থেকে বেজে চলেছে। তুমি বোধ হয় শোননি। বালিশের নিচে চাপা পড়েছিল। তাহনা চট করে অনুর থেকে ফোন নিয়ে বলে, ধন্যবাদ অনু। বাবার কল হতে পারে। এটা আননোন নাম্বার। তাহনা ফোনের দিকে তাকিয়ে দেখে সত্যিই একটা আননোন নাম্বার। তাহনা কিছু না ভেবে কল রিসিভ করে সালাম দেয়, কিন্তু সালামের জবাব পায় না, বরং উল্টো একটা ধমক শুনে সে। ফোন ধরতে এত সময় লাগে। তাহনা বুঝতে পারছে না কে তাকে কল দিয়েছে। একটা পুরুষালী কণ্ঠ। তাহনা জিজ্ঞেস করে, আপনি কে? ওপাশ থেকে বলে, আগে এটা বলো যে ওই ছেলেটাকে, কার সাথে তুমি পাহাড়ে উঠে ছবি উঠিয়েছ? তাহনার আশ্চর্য লাগল। এদিকে অনু তাহনাকে পর্যবেক্ষণ করছে। সে দাঁড়িয়ে আছে সবটা শোনার জন্য বা বোঝার জন্য। আপনি আগে পরিচয় দিন, আপনি কে? আর আমি কার সাথে ছিলাম তা জেনে আপনি কি করবেন? তীব্র ধমকে তাহনার কান যায় যায় অবস্থা। ওপাশ থেকে লোকটা হুৎকার দিয়ে বলে, তুমি বাধ্য আমার প্রশ্নের জবাব দিতে। বল আমাকে কে ওই ছেলে? তাহনা জবাব দেয়, আমার কাজিন ভাইয়া। আর কখনো যেন না দেখি ওর সাথে। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি কেন হস্তক্ষেপ করছেন? তোমাকে তো আমার ঋণ পরিশোধ করতে হবে, আর তা না হলে আমি যা বলবো তাই করতে হবে। তাহনার বিরক্তির সীমা নেই। সে প্রচণ্ড রেগে গিয়ে বলে, দেখুন, আপনাকে আমি চিনি না। নিজের পরিচয় দেন না, আবার এসেছেন আমাকে শাসাতে। বলেই তাহনা কল কেটে দিল। অনু এতক্ষণ ধরে ওদের ফোনালাপ শুনছিল। ওপাশের ব্যক্তিটির আওয়াজও সে শুনতে পেয়েছে। অনু তাহনার দিকে তাকিয়ে আছে। তাহনার চোখে মুখে এক রাশ বিরক্তির ছাপ। অনু তাহনাকে জিজ্ঞেস করল, কে ফোন দিয়েছে? তাহনা বিরক্ত মনে হচ্ছে। তাহনা করুণ চোখে অনুর দিকে তাকিয়ে বলে, আমি চিনি না। কি সব আবোল তাবোল প্রশ্ন করেই যাচ্ছে। আর বলে আমার সাথে পাহাড়ে ছেলেটাকে। ওয়েট, ছেলেটা মানে ভাইয়ার কথা বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে ভাইয়ার পিক সে দেখলো কিভাবে? কাউকে দিয়েছিলা পিক? তাহনা ভেবে বলল, শুধু একটা ছোট বোনকে দিয়েছিলাম। অনু কিছু বলার আগেই তাহনা ওখান থেকে চলে গেল। আপনি এখানে কিসের বাড়ি বানাবেন? এখানে ফ্ল্যাট বাড়ি হওয়া অসম্ভব। এখানে বাড়ি করলে 1.5 বছরের মধ্যেই তলিয়ে যাবে। ক্লায়েন্টের সাথে কথা বলছিল হৃদ। একটা ফ্ল্যাট বানানোর জন্য একজন তার জমিন দেখাতে এনেছিল। হৃদ বলছে এ জমিতে বাড়ি সম্ভব নয়। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড গরম সহ্য করে ক্লায়েন্টের সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছে। আপনি কি পাগল? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, তাও কিছু টাকার জন্যে? এ জায়গায় ফ্ল্যাট হবে না। আর যদি আমি দেখেছি আপনি অবৈধভাবে এখানে ফ্ল্যাট করছেন, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।
আমি রিজওয়ান শেখ হৃদ। কথাগুলো বলেই হন হন করে ওখান থেকে বেরিয়ে পড়ল হৃদ। নিজের গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। গাড়ির ভিতরে ঢুকে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। বাসায় এসে দেখে তার মা অসুস্থ হয়ে পড়েছে। শ্বাসকষ্ট বেশি বেড়ে গেছে। রাইসা কান্নাকাটি করছে। হৃদ দ্রুত তার মাকে কোলে নিয়ে বাহিরে ছুটল। রাইসা ও হৃদের পিছনে গেল। ওরা গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মোহনীয় সন্ধ্যায় অনিকের বার্থডে সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। বাসা ভর্তি লোকজন, আত্মীয় স্বজনের ভিড়। তাহনা একটা ভালো জামা পরে মাথায় ঘোমটা দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। এত অচেনা লোকের ভিড়ে অস্বস্তি লাগছে। অনিক তার জন্মদিনের কেক কেটে তার বাবা মা আর বোনকে খাইয়ে দিল। তাহনা দূরে দাঁড়িয়ে ছিল বলে অনিক গিয়ে তাহনার সামনে যায়। তারপর তাহনাকে কেকের এক টুকরো খাইয়ে দেয়। অনুর এটা মোটেও ভালো লাগেনি। অনিকের বাবা আর মা তাদের এক আত্মীয়র সাথে অনিকের জন্য একটা মেয়ের ব্যাপারে কথা বলছিলেন। অনিক তা শুনে ফেলে। আর শুনেই সে তার মা বাবাকে বলে, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি। ছেলের মুখে এমন কথা শুনে কি বলবেন বুঝে উঠতে পারছেন না অনিকের বাবা মা। তখনই অনু এসে বলে, আর তাকে তোমরা ভালো করেই চিনো? অনিক ভ্রু কুঁচকে বলে, না বাবা মা তাকে চিনে না। বরং কি তুইও তাকে সরাসরি দেখিসনি? অনুর চোখ ছানাবড়া হয়ে গেল। কালই তো অনিক বলল তাকে এসব। তাহলে এখন অন্য মেয়ের কথা আসছে কোথা থেকে? অনিকের বাবা বললেন, এত কথা না বলে মেয়েটির পরিচয় দাও। মেয়েটির পরিবারের সাথে আলাপ করি। ও এখন আমাদের বাসায় আসছে। আসলেই দেখবে। আর সাথে ওর মা বাবাকেও নিয়ে আসছে। অনু অনিকের হাত ধরে একপাশে নিয়ে গেল। অনিক যেতে যেতে বলল, আরে কই নিয়ে যাচ্ছিস? অনু অনিকের হাত ছেড়ে বলল, ভাইয়া কি শুরু করেছ? কালই তো তুমি বললে যে তুমি তাহনাকে ভালোবাসো, আর আজ পাল্টি খেয়ে অন্য মেয়ের কথা বলছো। অনিক থ হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি বলছে অনু? সে আবার তাহনাকে? অনিক বলে, তাহনা আমার ছোট বোন লাগে অনু। তুই আর তাহনা আমার কাছে এক। আর কাল তোকে আমি অন্য মেয়ের ছবি দেখিয়ে বলেছিলাম তাকে আমি ভালোবাসি। তাহনার ছবি দেখেই তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তুমি হ্যাঁ বলেছিলে। তোর বুঝতে ভুল হচ্ছে, হয়তো পাশাপাশি ছিল, ছবি লুকাতে গিয়ে পাল্টে গেছে আর তোর হাত লেগে সেটাও পাল্টে গেছে। তাহনাকে আমি শুধু বোনের চোখেই দেখি। অনিকে কথা বলেই চলে গেল। অনু নিজের ভুল বুঝতে পারল। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো তার মা বাবাকে নিয়ে। ভারী মিষ্টি মেয়েটা। তাহনার ভীষণ মনে ধরেছে মেয়েটাকে। অনিকের সাথে মেয়েটার এনগেজমেন্ট হয়ে যায়। অনিক তাহনার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম রিমি। অনেক মিশুক। কয়েক মিনিটেই আপন করে নিয়েছে তাহনা আর অনুকে। এক সপ্তাহর মধ্যে অনিক আর রিমির বিয়ের আয়োজন করা হবে। তাহনা কালই যেতে চেয়েছিল বাসায়, কিন্তু তার মামা তাকে বিয়ের জন্য যেতে দেননি। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে হৃদের মায়ের এখন কন্ডিশন ভালো। মিসেস ফাবিহা হসপিটালে থেকেই হৃদকে বলছেন তার বিয়ের কথা। হৃদ যেন তার জন্য বৌমা নিয়ে আসে। ছেলেকে বিয়ে করিয়েই মুক্তি পেতে চান তিনি। হৃদ পড়ে গেল চিন্তায়। সে কিছুই বলল না তখন। ডাক্তার দেখিয়ে মা আর বোনকে নিয়ে বাসায় ফেরে। নিজের রুমে এসে হৃদ তাহনাকে কল দেয়। এদিকে সেই নাম্বার থেকে ফোন পেয়ে তাহনার মাথা গরম হয়ে যায়। রাগে সে কল কেটেই দিল। এ নিয়ে 3 বার কল দিয়েছে হৃদ। একবার কেটে দিল, দ্বিতীয়বার ধরেনি।
তৃতীয়বার সুইচ অফ করে রেখেছে তাহনা। হৃদের রাগও আকাশ সমান। সেও তার ফোন ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয়। ভাগ্য ভালো ফোনটা পাপসের উপর পড়েছিল, না হলে দুখণ্ড হয়ে যেত। ধপ করে বিছানায় গা এলিয়ে দেয় হৃদ। সাথে সাথেই ঘুম চলে আসে তার। পরদিন সকালে হৃদ উঠে ফ্রেশ হয়ে যখন নিচে এলো, তখন দেখে পাশের এক প্রতিবেশী মহিলা তার মাকে দেখতে এসেছেন। হৃদ কপি নিয়েই পাশের এক সোফাতে বসে ফোন চাপছিল। হৃদের মায়ের সাথে মহিলাটি মিসেস ফাবিহাকে বলেন, ভাবি এখন কেমন আছেন? মিসেস ফাবিহা হেসে বলেন, আলহামদুলিল্লাহ ভালো। মহিলাটি এদিক ওদিক তাকিয়ে বলে, ভাবি ওই যে আপনাদের বাড়িতে একটা মেয়ে ছিল না, তাকে দেখছি না যে। মিসেস ফাবিহা মলিন হেসে বলেন, সে তো আপনি আসার পরদিনই চলে গেছে। কি বলেন ভাবি? আপনি মেয়েটাকে তাড়ায় দিছেন না, ভালো করেছেন, না হলে আপনার ঘরই পুড়ত। অচেনা একটা অবিবাহিত মেয়ে বদনাম ছড়িয়ে দিত। আমি তাড়িয়ে কেন দিব? সে নিজেই চলে গেছে। এখন এসব বাদ দিন। মহিলাটি আবারও বলতে লাগলেন, যাই বলেন ভাবি, আপনিও চাইছিলেন না যে মেয়েটা থাকুক। ঠিকই করেছেন, ঘরে আপনার একটা ছেলে। আর এখন মেয়েদের বিশ্বাস নেই। পাশ থেকে হৃদ সবই শুনছিল। এসব শুনে গায়ে আগুন জ্বলে উঠছে তার। মহিলাটি চলে যাওয়ার পর মিসেস ফাবিহা ছেলের দিকে তাকাকেই ভয় পেয়ে দূরে সরে দাঁড়িয়ে যান। ছেলের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ছেলেকে এমন অগ্নিমূর্তি হতে কখনো দেখেননি তিনি। কাপা কাপা গলায় মিসেস ফাবিহা জিজ্ঞেস করেন, কি হয়েছে হৃদ? হৃদ উচ্চকণ্ঠে বলে, তাহনা কি এজন্যই বাড়ি ছেড়ে চলে গিয়েছে মা? বিশ্বাস কর, আমি ওকে কিছুই বলিনি এসব। মা, একটা মেয়ের নামে এসব যখন কেউ বলে, তখন তার মনের অবস্থাটা ঠিক কেমন হয় তুমি বুঝতে পারছো? আর কাকে নিয়ে বলেছে? তোমার ছেলেকে নিয়ে। আঙুল শুধু ওই অসহায় মেয়েটির উপর উঠেনি মা, তোমার ছেলের উপরও উঠেছে। জানি না তাহনার কেমন লেগেছে এসব শুনে। তুমি ওকে একবার আটকাতেও পারলে না। আর এসব মহিলাকে তুমি আর এ বাড়িতে ঢুকতে দিবে না বলে দিলাম। হৃদ রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। মিসেস ফাবিহা সোফায় বসে চিন্তা করতে লাগলেন, এই ছেলে এবার কি অঘটন ঘটাবে কে জানে। হুট করেই চট্টগ্রাম থেকে বাস ধরে হৃদ বান্দরবন চলে আসে, কাউকে কিছু না জানিয়েই। পরনে হোয়াইট শার্ট, ব্লু জিন্স শার্ট, এর সাথে ঝোলানো ব্ল্যাক সানগ্লাস। কাঁধে ঝুলছে স্টুডেন্ট ব্যাগ। সব মিলিয়ে হৃদের আকর্ষণীয় একটা লুক দেখা গেল আজ। বাসে যতক্ষণ ছিল কিছু মেয়ে তার দিকে তাকিয়েছিল। হৃদ বান্দরবন এসেছে একটা ভিন্ন উদ্দেশ্যে। তাহনা এই উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু। বাসস্ট্যান্ডে নেমে হৃদ পুরাই বোকা বনে গেল। সে বান্দরবন এসেছে ঠিকই, কিন্তু কোথায় উঠবে সেটা মাথায় আসছে না। মোবাইলটা নিয়ে তাহনার নাম্বারে কল দিল হৃদ। অনুর সাথে বসে আড্ডা দিচ্ছে তাহনা। অনু তাহনাকে নিয়ে ভুল ধারণায় ছিল, এখন ভুল ভেঙেছে, তাই মন ভরে আলাপ করছে তারা। অনিকের বিয়েতে কে কি করবে তাই নিয়ে। তাহনার ফোন বেজে উঠলেই তাহনা ফোন হাতে নিয়ে দেখে যে সেই বিরক্তিকর নাম্বার থেকে কল দিয়েছে। অনু জিজ্ঞেস করে, কি হয়েছে, কে কল দিয়েছে? তাহনা বলে, সেই নাম্বার থেকে। লোকটা বিরক্ত করছে বারবার। অনু তাহনার কাঁধে হাত রেখে বলে, কলটা ধরো, যদি উল্টো পাল্টা কিছু বলে তাহলে আমাকে দিও। একদম টাইট দিব লোকটাকে। এত বড় সাহস ওর, আমার মিষ্টি বনুকে বিরক্ত করে। তাহনা অনুর কথা শুনে ফোনটা রিসিভ করে। রিসিভ হতেই হৃদ আর তাহনাকে কিছু বলার সুযোগ দেয় না। পরপর করে বলতেই থাকে,
তাহনা, আমি হৃদ। বান্দরবন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। কিচ্ছু শুনতে চাই না, তুমি এসো তাড়াতাড়ি, না হলে একটা মাইরও মাটিতে পড়বে না। তাহনা পিলে চমকে উঠে। আপনি? জলদি আসো প্লিজ। হৃদ কল কেটে দেয়। তাহনা মনে মনে ভাবছে, তার মানে এটা হৃদের নাম্বার। সেই এতদিন তাহনাকে কল দিয়ে ধমক দিত, কিন্তু কেন? তাহনাকে চিন্তায় মগ্ন দেখে অনু জিজ্ঞেস করে, কি বলছে? তাহনা ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, হ্যাঁ, না মানে, আমাকে এক্ষুনি বাস স্ট্যান্ডে যেতে হবে। তাহনা দৌড়ে অনিকের কাছে গিয়ে বলল, ভাইয়া চলুন, আমার একজন পরিচিত বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে, এখন বলেছে আমাকে নাকি যেতেই হবে, আমি না গেলে তুলকালাম বাঁধিয়ে ফেলবে। অনিক তাহনার কথা শুনে বাইক বের করে। তাহনা মাস্ক পরে মাথায় ওড়না পেঁচিয়ে অনিকের সাথে বাস স্ট্যান্ডের দিকে চলে যায়। রাইসা সকালে উঠে দেখল যে তার রুমে এক বক্স চকলেট আর একটা হলুদ কালারের চিরকুট। রাইসা চিরকুটটা হাতে নিয়ে পড়ল। আমি চাই তুই পৃথিবীর শ্রেষ্ঠ বোন হ। শুভ জন্মদিন বোন, হৃদ। রাইসা খুব খুশি হয়, কিন্তু হৃদের ঘরে গিয়ে দেখে সে নেই। মায়ের কাছে শুনেছে হৃদ নাকি বান্দরবন গেছে। রাইসা আর কিছু বলে না, কিন্তু মন খারাপ হয় ভীষণ। প্রতিটি জন্মদিন তার ভাই অনেক স্পেশাল করে তোলে, আজ সে নেই। রাইসার বান্ধবীরা এসে বাসায় ভিড় করে। রাইসা খুশি হয়, বান্ধবীরা তাকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে। রাইসার মাও অনুমতি দিয়ে দেন। নিজের রুমে এসে রেডি হয়ে বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে গেল রাইসা। 5 মিনিটের মধ্যে তাহনারা বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। হৃদকে দেখতে পেয়ে তাড়াতাড়ি বাইক থেকে নেমে যায় তাহনা। হৃদ তাহনাকে দেখেই খুশি হয়। তাহনা হৃদের সামনে এসে বলে, আপনি এখানে কি করছেন? আর এতদিন আপনি আমাকে কল দিয়ে বিরক্ত করতেন। ভাইয়া, আপনি তো এমন নন। তাহলে এসব কেন করলেন? কেন বলুন? তাহনার কথায় হৃদ বলে, মাত্র এলাম, কোথায় থাকবো আগে সেটা বলো, পরে সব বলবো। তাহনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় থাকবেন মানে? আপনি এখানে কিসের জন্য এসেছেন আমি তা কিভাবে বলবো? তখন অনিক এসে ওদের মাঝখানে ঢুকে বলে, তাহনা, এটা তোমার বয়ফ্রেন্ড। তাহনাকে কিছু বলার সুযোগ না দিয়েই হৃদ অনিককে বলে, শুধু বয়ফ্রেন্ডই নয়, আমি ওর হবু হাজবেন্ড। তাহনার সব মাথার উপর দিয়ে যায়। এদিকে অনিক সাথে সাথেই রিমিকে কল দিয়ে বলে, রিমি, জলদি বাস স্ট্যান্ডের পাশের রেস্টুরেন্টে আসো, আজ একজন ট্রিট দিবে তোমাকে। তাহনা হৃদকে বলে, ভাইয়া, মাথা ঠিক আছে আপনার? কি সব বলছেন আপনি? তার আগে তুমি এটা বলো যে ছেলেটা সেই না যাকে আমি তোমার সাথে ছবিতে দেখেছিলাম। তাহনা ছোট করে বলে, হ্যাঁ। অনিক হৃদকে বলে, ভাইয়া, উই আর জাস্ট কাজিনস। সামনে আমার বিয়ে, ততদিন আপনি আমার বাড়িতেই থাকবেন। আর এখন আমাকে আর আমার হবু বউকে ট্রিট দিতে হবে। সে আসছে, তাহনার হবু বর বলে কথা। হৃদ হেসে বলে, অবশ্যই। আর আমার বিয়েটাও তোমাদের সাথে করতে চাই। আই হোপ তোমাদের কোনো অসুবিধা হবে না। অনেক খুশি হয়ে বলে, এটা তো আরো ভালো খবর। সব ব্যবস্থা আমার। ওই যে আমার বউ চলে আসছে। রেস্টুরেন্টে চলুন। তাহনা এখন কিছু বলে না, যা বলার একেবারে বাড়ি ফিরেই বলবে। হৃদ একটু বেশি বাড়াবাড়ি করছে। কিসের হবু বড়? এসব মিথ্যা গল্প কেন সাজাচ্ছে হৃদ? ওরা 4 জন মিলে রেস্টুরেন্টে গিয়ে হাত মুখ ধুয়ে অর্ডার করা খাবার খেতে নিল।
হৃদ বেশ ভাব জমিয়ে ফেলেছে রিমি আর অনিকের সাথে, হাসছে আর খাচ্ছে। এদিকে তাহনার রাগ হচ্ছে ভীষণ, সে চুপচাপ খেতে লাগে। এদিকে একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। রাইসা আর তার বান্ধবীরা মিলে নদীর পাড়ে ঘুরতে এসেছিল, কিন্তু আচমকাই রাইসার পা মুচড়ে সে নদীতে পড়ে যায়। রাইসার বান্ধবীরা চিৎকার দিয়ে উঠে। রাইসা সাঁতার জানে না। শুধু রাইসা কেন, তার বান্ধবীর কেউই সাঁতার জানে না। রাইসা পানিতে ঝাপাঝাপি করছে, না পারছে উঠতে আর না পারছে পানিতে থাকতে। রাফি তার বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে আসে। ঠিক তখনই চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে রাফি দ্রুত সেখানে যায়। গিয়ে দেখে একটা মেয়ে পানিতে ঝাপাঝাপি করছে। তার বন্ধুরা বলছে সে সাঁতার জানে না। রাফি তখনও জানে না যে এই মেয়েটাকে। রাফি হুট করেই নদীতে লাফ দেয়, সাঁতার কেটে মেয়েটার কাছে যায়, তাকে ধরে আস্তে আস্তে সাঁতার কেটে নদীর কিনারায় নিয়ে আসে। মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, রাইসা। রাইসার বান্ধবীরা দ্রুত রাইসার কাছে এসে রাইসার নাম ধরে ডাকতে থাকে। রাফি ওদের বলে রাইসার পেটে পানি ঢুকে গেছে, হাত দিয়ে চেপে যেন পানি বের করে নেয়। রাইসার বান্ধবীরা রাফির কথা শুনে রাইসার পেটে চাপ দিয়ে ভিতর থেকে পানি বের করে নেয়। রাইসা কাঁদতে থাকে। তারা রাইসাকে ধরে উঠে বসায়। রাইসা তার পাশে রাফিকে দেখে অবাক হয়। তখন রাইসার বান্ধবীরা বলে রাফি তাকে বাঁচিয়েছে। রাফি তাকে বলে, এভাবে ভিজে কাপড়ে থাকবেন না, অটো দিয়ে বাসায় চলে যান। রাইসার হাত ধরে উঠিয়ে রাস্তায় নিয়ে আসে রাফি। রাইসার জন্য একটা অটো ঠিক করে দেয়। সবাই অটোতে বসে রাফিদের কাছ থেকে বিদেয় জানায়। এদিকে তাহনারা বাসায় আসতেই তাহনার মামা মামি হৃদকে দেখে প্রশ্ন করে। তখন অনেক পরিস্থিতি সামাল দিতে বলে হৃদ তার বন্ধু। তারা আর কিছু বলেন না। এদিকে হৃদকে দেখে অনু পুরোই ফিদা। ক্রাশ খেয়ে বসে আছে সে হৃদের উপর। তার আর কিছুই খেয়াল নেই যে সকালে তাহনা একটা ছেলের সাথে দেখা করতে গিয়েছিল আর সেই ছেলেটাই হৃদ। হৃদের জন্য একটা ভালো রুম দেওয়া হয়। অনু হৃদকে সেখানে নিয়ে যায়। তাহনা হৃদের সামনেই আসে না আর। আজ অনিকের মেহেদি অনুষ্ঠান। সকাল থেকেই বাসা সাজানোর কাজ চলছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা থেকে। তাহনা একবারটি চারপাশে চোখ বুলিয়ে নিল, তারপর আস্তে করে পা টিপে হৃদের রুমের সামনে গেল। মাথায় ঘোমটা টেনে দরজায় নক করল। হৃদ দরজা খুলে দিতেই তাহনা ভিতরে ঢুকে পড়ে সাথে সাথে। হৃদ তাহনার এমন আচরণে বেশ অবাক হয়ে যায়। তাহনা হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি কি চাইছেন একটু বলবেন প্লিজ? প্রথমত, আপনি আমার বয়ফ্রেন্ড নন। দ্বিতীয়ত, আপনার সাথে আমার কোনো বিয়ে হচ্ছে না। তাহলে কেন এই মিথ্যে? আর আপনাকে কে এখানে আসার ঠিকানা দিয়েছে? সবচেয়ে বড় কথা, আপনি সেই যে আমাকে ফোন দিয়ে অনিক ভাইয়ার সাথে ছবি দেখে রাগারাগি করেছিলেন। এসব কেন করছেন আপনি? হৃদ তাহনাকে শান্ত করার জন্য বলে, আস্তে বলো তাহনা, সবাই শুনে ফেলবে। শুনুক। আপনি তো এমন নন হৃদ ভাইয়া। তাহলে কেন এমন করছেন? তাহনা, আসলে মা আমার জন্য মেয়ে দেখছে। মায়ের শরীরটাও ভালো নয়। অচেনা কাউকে বিয়ে করলে সে কেমন হবে না হবে। তাছাড়া আমি এখন বিয়ে করতে চাইনি, কিন্তু মায়ের জন্য, মায়ের অসুস্থতার জন্য আমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আমি ভেবে দেখলাম তুমি ছাড়া আমার চেনা জানা কোনো ভালো মেয়ে নেই, তাই তোমাকে। থামুন। তাই আমাকে মানে কি? আমাকে বিয়ে করতে চান তাই তো? আপনি নিজেই বলেছেন আমার এখনো বিয়ের বয়স হয়নি। আমি এখনো ছোট। এখন বিয়ের চিন্তা বাদ দিতে।
এসব বলে ভালোই আমার বাবাকে জ্ঞান দিয়েছিলেন, আর এখন নিজের স্বার্থের জন্য কথার বিরোধিতা করেছেন। সরি তাহনা, তুমি ভুল ভাবছ। বিশ্বাস করো, আমার কিচ্ছু ভালো লাগছে না। পুরো উন্মাদ হয়ে গেছি আমি, একটু মানসিক শান্তি পাচ্ছি না। আর তুমি আমাকে ভুল বুঝে কথা শোনাচ্ছ। তোমার পড়ালেখার সব দায়িত্ব আমি নিব তাহনা, তোমার স্বপ্ন পূরণের দায়িত্বও আমি নিব। প্লিজ তুমি শুধু আমার এই কথাটা মানো। তোমার কাছে আমি কিছুই চাইব না আর। তাহনা কিছু বলতে যাবে তার আগেই অনিক আর অনু ওখানে ঢুকে পড়ে। তাহনা আর হৃদকে একসাথে দেখে অনুর মাথা গরম হয়ে যায়। অনু তেরে এসে বলে, এই তাহনা, তুমি তো দেখছি ছেলে দেখলেই ঝুলে পড়ো তার গলায়, একবারও। আর এখন ভাইয়ার বন্ধুর গলায়ও ঝুলে পড়েছ। ছি, চরিত্র এত খারাপ কেন তোমার? অনুর কথায় তাহনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ঠাস করে অনিক অনুর গালে একটা থাপ্পড় মারে। অনু গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ওখানে। তাহনা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। হৃদ ওখানে দাঁড়িয়ে আছে। অনিক অনুকে বলল, ছি, তুই আমার বোন, একটা মেয়ে সম্পর্কে এসব বলতে তোর লজ্জা করল না? তাহনার চরিত্র কেমন তুই একাই সব জানিস। হৃদ তাহনার কি হয় তোর জানা আছে? তাহনার হবু বর হয় হৃদ। আমাদের বিয়ের দিন ওদেরও বিয়ে হবে। আমি জাস্ট ওকে আমার ফ্রেন্ড বলে নিয়ে এসেছি, কিন্তু আসলে আমি হৃদকে চিনি না ঠিক করে। অনু এসব শুনে বেশ অবাক হয়ে যায়। হৃদ তার ভাইয়ার বন্ধু নয়, বরং তাহনার পরিচিত, তাহনার হবু বর। কই, তাহনার বিয়ের ব্যাপারে তো তাহনা আর তার বাবা কাউকে কিছু বলেনি তাহলে? হৃদ ওখান থেকে বিরক্তি নিয়ে বাইরে চলে যায়। তাহনা নিজের রুমে বসে কান্না করছে। ওর জীবনে এত দুঃখ কেন? কেন বাকি 4-5টা মেয়ের মতো ওর জীবন গোছানো নয়? এদিকে অনু এসে তার মাকে যাতা বলে দিয়েছে। তার মা এসব শুনে অনিককে জিজ্ঞেস করে। অনিক তার মায়ের সামনেই ওর বোনকে দুটো থাপ্পড় দিয়ে বসে। অনিক বলে, ওর মন এত নীচ এত খারাপ আমি কল্পনাও করতে পারিনি মা। ও তাহনাকে বলেছে তাহনার চরিত্র খারাপ। কিন্তু তুমিই বলো, তাহনার মধ্যে এমন কিছু দেখেছ কি? আর হৃদ আমার বন্ধু নয় ঠিক আছে, কিন্তু ও তাহনাকে বিয়ে করতে চায়। আমার বিয়ের দিন ওদেরও বিয়ে হবে। অনিকের মা বলেন, তাহনার বাবা তো কিছু বলেনি এ বিষয়ে। উনি আসুক, তারপর জানানো হবে। সন্ধ্যার সময় বাসার সবাই একসাথে বসে আছে, শুধু নেই তাহনা। হৃদ সেই যে সকালে বাসা থেকে বেরিয়েছে এখনো ফিরেনি। এদিকে তাহনার বাবা কাল আসবেন বলেছেন। ওনাকে এখনো হৃদ আর তাহনার ব্যাপারে জানানো হয়নি। বাসায় একটা আনন্দ উৎসব চলছে, কিন্তু তাহনা এসব থেকে অনেক দূরে সরে গিয়েছে। মন খারাপ করে ছাদে বসে আছে সে। তাহনা ভেবে পাচ্ছে না সে কি করবে। তার বাবা কাল আসছেন, হৃদকে দেখে উনি যদি রাগ করেন, কিংবা হৃদের প্রস্তাবে গায়ে হৃদের হাত তুলেন, তাহলে তো মহা ঝামেলা। এসব চিন্তা করে তাহনার মন আরো খারাপ গয়ে গেল। হৃদ অনিকের বাসায় এসে দেখে সবাই হইচই করছে। হৃদের চোখ তাহনাকে খুঁজতে লাগল, কিন্তু এখানের কোথাও তাহনাকে দেখা যাচ্ছে না। হৃদ এবার বাসার সবকটা রুমে ঢুকে তাহনাকে খুঁজতে লাগল। দেখেনি শুধু অনিকের রুমটা, কিন্তু তাহনাকে খুঁজে পেল না সে। হৃদে একবার অনিকের কাছে গেল। অনিক রেডি হয়ে বসে আছে। একটু পর তার প্রেমিকা আসবে, তাদের একসাথে মেহেন্দি হলুদ হবে। হৃদ দরজা ঠেলে অনিকের ঘরে ঢুকে। অনিক হৃদকে দেখে উঠে দাঁড়ায়। ব্রো, সকালে যে গিয়েছো এখন আসার সময় হলো তোমার।
কোথায় গিয়েছিলে? হৃদ অনিকের কথার জবাব দিয়ে বলে, তাহনাকে ওই কথাগুলো বলা আমার বোধ হয় উচিত হয়নি অনিক। মেয়েটা কষ্ট পেয়েছে, ওর সামনে আসতে চাইনি তাই চলে গিয়েছিলাম। ভাবছি কাল চলে যাব, হোক যা হওয়ার। অনিক হৃদের কাঁধে হাত রেখে বলে, আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইছি, তাই বলে বিয়েটা না করে যেও না। তাহনা ঠিক রাজি হবে দেখো। আচ্ছা তাহনার সাথে তোমার সম্পর্ক কি করে হলো? আমায় বলবে? বলবো, কিন্তু তাহনাকে কোথাও দেখছি না। তুমি জানো সে কোথায়? অনিক বেখেয়ালি হয়ে বলল, আছে হয়তো কোথাও, আমি সব জায়গায় ওকে খুঁজেছি, ওকে দেখছি না। আচ্ছা তুমি আগে বসো। তাহনা কোথায় আমি বলবো, তুমি আগে আমাকে তোমাদের গল্প শোনাও। অনিকের কথায় হৃদ বিছানায় বসে, পাশে অনিকও বসে। তারপর হৃদ বলতে শুরু করে তাহনার সাথে দেখা হওয়ার কথা, কিভাবে তাদের আলাপ হয়েছিল। সবটা শুনে অনিক বেশ অবাক হয়। তার মানে তুমি সত্যিই তাহনার বয়ফ্রেন্ড নও? না, যা, কই কত কিছু ভেবে ফেললাম আমি। তুমি দিলে মুড নষ্ট করে। আমি তাহনাকে খুঁজতে যাচ্ছি। তাহনা বোধহয় ছাদে আছে, যাও কথা বলে এসো। হৃদ অনিকের রুম থেকে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। অনিকের বাড়িটা আলোয় ঝলমল করছে। তাহনা ছাদে বসে নিচের দৃশ্যগুলি দেখছে। হৃদ ছাদে এসে দেখে তাহনা একা দাঁড়িয়ে আছে ছাদের কিনারায়। হৃদ তাহনার পাশে গেল। তাহনা হৃদের উপস্থিতি টের পেয়ে চলে যেতে লাগল। হৃদ পিছন থেকে বলল, তাহনা সরি। তাহনা থেমে গেল। হৃদ তাহনার কাছে এসে বলল, আমি তোমাকে সকালে যা বলেছি তার জন্য সরি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তাহনা। আমি কাল চলে যাব, তুমি ভালো থেকো। তোমাকে আমার ঋণ পরিশোধ করতে হবে না। তাহনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, 1 মিনিট, কিসের ঋণের কথা বলছেন? ওমা, তুমি না বলেছ আমার উপকারের প্রতিদান তুমি কখনোই দিতে পারবে না? আপনি এখন আপনার উপকারের প্রতিদান চাইছেন তাই তো? নিজের জন্য চাইছি না, তোমার উপর কোনো অধিকারও খাটাবো না, শুধু একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চাই। আপনি যখন মুখ ফুটে উপকারের প্রতিদান চেয়েছেন, বেশ, আমি আমার উপকারের প্রতিদান দিব। আপনি যা বলবেন তাই হবে। আমাদের বিয়েটা কালই হবে তারা। কিন্তু আপনার পরিবারের লোকজন সব আমি সামলে নিব। আপনার মা যদি মেনে না নেন কিংবা আমাকে দোষারোপ করেন, কিচ্ছু হবে না, ঠিক আছে? বড্ড ধুমধামে অনিকের মেহেদি আর হলুদের আয়োজন শেষ হলো। তাহনা আর হৃদকেও হলুদ আর মেহেদি লাগানো হলো। অনু এক কোণে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ওর তাহনাকে সহ্য হচ্ছে না। বিশেষ করে হৃদের পাশে সে তাহনাকে দেখতেই পারছে না। সবকিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। সবাই ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নেই তাহনার চোখে। জীবনের তরি কোথায় গিয়ে থামবে তার? সকালবেলা এমন একজনের মুখ তাহনাকে দেখতে হবে সেটা কখনো ভাবেনি তাহনা। যাকে মন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করছে সে আবার তার সামনে আসছে। তাহনার রাগ হচ্ছে। তাহনার থেকে বেশি রাগ হচ্ছে হৃদের। হৃদ বারবার হাত মুষ্টিবদ্ধ করছে। খুব ভোরে ঘুম থেকে উঠে তাহনা নামাজ পড়ে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে সে। বাসায় মানুষে গমগম করছে। আজ অনিকের বিয়ের পাশাপাশি তাহনার সাথে হৃদের বিয়ে হবে। তাহনা ভাবছে তার বাবার কথা। আজ আসার কথা ছিল, বাবা কি সব মেনে নিবে? এই ভয় তাহনার মনে কাজ করছে। কত মানুষ তাহনাকে ঠকালো, এবার যদি হৃদও ঠকায়,
সকালের নাস্তা করে মাত্র হৃদ, তাহনা আর অনিক মিলে বাইরে যাচ্ছিল। এমন সময় অনাকাঙ্ক্ষিত একজনকে দেখে তাহনা চমকে উঠে। তানভীর মাত্র নিজের পরিচিত ভাইয়ের বাসায় পা দিয়েছে, কিন্তু এসেই যে তাহনার সামনে পড়বে সে নিজেও কল্পনা করেনি। তাহনা তানভীরকে দেখে চেঁচিয়ে বলে, আপনি এখানেও চলে এসেছেন? আর কি চাই আপনার? আমার জীবনটা তো একেবারে শেষ করেই দিয়েছেন, এখন এখানে এসেছেন আমাকে পুরোপুরি শেষ করে দিতে। আপনার লজ্জা করে না? অনিক সহ বাসার সবাই তাহনার দিকে হা করে তাকিয়ে আছে। অনিক তাহনাকে থামানোর জন্য বলে, তাহনা এসব কি বলছো তুমি? আপনি থামুন ভাইয়া, আমাকে এই লোকটার সাথে কথা বলতে দিন। অনিক চুপ করে তাকিয়ে রইল তাহনার দিকে। এদিকে হৃদ সোজা তানভীরের কলার চেপে বলে, আর একবার যদি তাহনার আশেপাশে তোমায় দেখেছি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যাও এখান থেকে। অনিক হৃদকে থামানোর জন্য বলে, হৃদ ও আমার ছোট ভাই হয়, ছাড়ো ওকে। হৃদ তানভীরের কলার ছেড়ে দূরে সরে দাঁড়ায়। তাহনা অনিককে বলে, এরকম নোংরা মনের লোক কি করে আপনার ভাই হতে পারে অনিক ভাইয়া? আমি ভাবতেও পারছি না আমার ভাইয়া এই লোকটার পরিচিত কেউ। অনু ভেঙচি কেটে তাহনাকে বলে, দুনিয়ার সব ছেলেই তো তোমার পরিচিত, তাই না তহনা? তাহনা এবার আরো বেশি ক্ষেপে যায়। সে অনুর দিকে তাকিয়ে বলে, আমি চুপচাপ থাকি বলে ভেবো না অপমানের জবাব দিতে পারি না? তোমার কি লজ্জা করে না নিজের বোনকে এভাবে অপদস্থ করতে? তুমি আমার সৎ বোন হও তাহনা। যেহেতু আমি তোমার নিজের কেউ নই, সেহেতু আমার কোনো কাজে তোমারও হস্তক্ষেপ চলে না অনু। তাহনার এমন আচরণের বাসার সবাই ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এদিকে অনুর ব্যবহারে তাহনার মামা মামি তাকে বকা দিচ্ছেন। তাহনা আবার তানভীরের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে এখানে দেখতে চাই না। আপনি এখানে থাকলে আমি এখানে থাকব না। হৃদ বলে, মানুষের লজ্জা থাকলে সে এখানে থাকতো না, কিন্তু অমানুষকে বলে লাভ নেই তাহনা। তানভীর কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে বলে, প্লিজ থামুন আপনারা, আমাকে একটা সুযোগ দিন কথা বলার। শুনশান নীরবতা বিরাজ করছে পুরো বাসায়। কারো মুখে কোনো কথা নেই। এবার যা বলার তানভীর বলবে। তানভীর স্বাভাবিক হয়ে বলে, কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয় অন্য কোনোভাবে। এটা আমি এতদিনে উপলব্ধি করতে পেরেছি তাহনা। তোমার সাথে বাজিতে প্রেমের অভিনয় করতে গিয়ে আমার নিজের ভালোবাসার মানুষটিকে আমি হারিয়ে বসলাম। তোমাকে কষ্ট দেওয়ার ফল আমি পেয়ে গেছি তাহনা। তুমি জানো আমার এতদিনের ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, অনেক দূরে হারিয়ে গেছে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। জানো তাহনা, সে যাওয়ার আগে বলে গেছে যদি কখনো তোমার সাথে দেখা হয় তাহলে তোমাকে যেন বলি তাকে ক্ষমা করে দিতে, আর আমাকেও। কিন্তু আমি কোন মুখে তোমার সামনে যেতাম বলো? আমি আমার মানুষটিকে হারিয়ে বুঝেছি আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। ক্ষমা করে দাও তাহনা, আমার মানুষটিকেও ক্ষমা করে দাও। কথাগুলো বলেই তানভীর কাঁদতে লাগল। তাহনা বিস্মিত হল। তানভীরের গার্লফ্রেন্ড আর বেঁচে নেই। বিষয়টা খারাপ লাগলো তাহনার। তানভীরের কথা শুনে হৃদের ভেতরটা কেমন যেন করে উঠল। পুরনো কিছু কথা মনে হতে লাগল। তানভীর আবার বলতে লাগল, অনিক ভাইয়া আমার পরিচিত। এই তো আমার ফুফুর বাসা, ওনাদের বাসার সাথেই। ছোটবেলায় যখন আসতাম তখন অনিক ভাইয়ার সাথে অনেক খেলতাম, দৌড়াদৌড়ি করতাম। আমাদের তেমন যোগাযোগও নেই। সেদিন অনিক ভাইয়া ফুফুর কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে কল দিয়ে তার বিয়ের কথা জানায়। আমি তো একা হয়ে গেছি।
ভাবলাম নিজের মনকে হালকা করি, সবার সাথে মিশলে হয়তো কিছুটা স্বাভাবিক হতে পারবো, সেই ভেবে এখানে আসা। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না তুমি এখানে আছো। জানলে আসতামই না। তোমাকে মুখ দেখানোর অবস্থা আমার নেই। অনেক শান্ত হয়ে বলে, তাহনা আমি ঠিক জানি না কি হয়েছে, আমি জানতেও চাই না। তুমি প্লিজ এখানে আর সিন ক্রিয়েট করো না। আর হৃদ তুমিও প্লিজ। তানভীর অনিকের কাঁধে হাত রেখে বলে, সমস্যা নেই অনিক ভাই, আমি চলে যাচ্ছি, ওনাদের আর বিরক্ত করতে চাই না। তাহনা বলে, সমস্যা নেই, থাকুন আপনি আপনার মতো। এদিকে হৃদের আরো রাগ উঠছে, চলেই তো যাচ্ছিল, আবার কেন তাহনা তাকে বাধা দিল। তাহনার হাত ধরে একপাশে তাহনাকে নিয়ে আসে হৃদ। হৃদ বলে, সমস্যা কি তোমার? ওকে তাড়িয়ে দিলে না কেন? আমি ওনার মতো না। উনি আমাকে ঠকিয়েছেন ঠিকই, কিন্তু ওনাকেও আল্লাহ শাস্তি দিয়েছেন। এখন আমি যদি ওনার উপর প্রতিশোধ নিতে যাই তাহলে ওনার আর আমার মাঝে পার্থক্য কি থাকলো? সকাল 11টার দিকে তাহনার বাবা এসে উপস্থিত হন অনিকদের বাসায়। সেখানে হৃদকে দেখে বেশ অবাক হয়ে যান তিনি। হৃদ তাহনার বাবার হাত ধরে ওনাকে একটা খালি রুমে নিয়ে আসে। আরে হৃদ বাবা, কি করছো? আঙ্কেল, একটা জিনিস চাইবো আপনার কাছে, দেবেন? কি জিনিস বাবা? আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই দিব। কিন্তু তুমি এখানে কেন? আঙ্কেল, আমি আপনার মেয়ে চাই। বিশ্বাস করেন আমি ওকে ঠকাবো না। আপনি আপনার মেয়ের হাতটা আমার হাতে তুলে দিবেন। হৃদের হাত ছেড়ে তাহনার বাবা বলে, তোমার মা বাবা জানেন? এসব কি বলছো তুমি? আমি ছোট হতে পারবো না স্যারের কাছে। আপনি ছোট হবেন না, প্লিজ আঙ্কেল। কথা দিচ্ছি আগলে রাখবো। আমার এ সময়টায় আপনার মেয়েকে বড্ড প্রয়োজন আমার। তাহনার অনুমতি ছাড়া আমি কিভাবে তোমাকে কথা দিব? আর এভাবে তোমার মা বাবা না জানিয়ে এসব করা কি ঠিক হবে? তাহনা রাজি আঙ্কেল। মা বাবাকে আমি দেখে নিব। আমার ভয় হচ্ছে হৃদ বাবা। আমি তাহনাকে বলেছিলাম বিয়ের জন্য জোর করব না। আপনি তো জোর করছেন না আঙ্কেল। তাহনা নিজেই রাজি হয়েছে। ঠিক আছে বাবা, কিন্তু আমার মেয়েকে দেখে রেখো তুমি। মা মরা মেয়েটার আমি ছাড়া আর কেউ নেই। চিন্তা করবেন না আঙ্কেল। আমি তাহনাকে ভালো রাখবো। তাহনার বাবা ওখান থেকে প্রস্থান করেন। হৃদ মনে মনে বলে, আমাকে ক্ষমা করো তাহনা। আমি আসলে এভাবে তোমায় বিয়ে করতে চাইনি। আমি কখনোই কোনো কিছুর প্রতিদান কারো কাছ থেকে চাই না। তুমি আমায় ভুল বুঝো না। দুপুর 2:10 চারজন বসে আছে একসাথে। একদিকে রিমি অনিক, অন্যদিকে তাহনা হৃদ। কাজী সাহেব ওদের বিয়ে পড়াচ্ছেন। তাহনার দ্বিতীয়বার বউ সাজা হলো। আর চোখে তানভীরের দিকে সে তাকালো। দূর থেকে তানভীর ওকে দেখছে। তানভীরকে দেখিয়ে হৃদের খুব কাছেই বসল তাহনা। সে দেখুক তাকে কষ্ট দিলেও তার জীবন কেমন চলছে। বিয়ে পড়ানো শেষে সবাই ওদের দাম্পত্য জীবন সুখের জন্য দোয়া করে। অনিকদের একটা ঘরে ফুল দিয়ে সাজিয়ে তাহনা আর হৃদকে থাকতে দেওয়া হয়েছে। এশার নামাজ পড়ার পর তাহনা দেখে হৃদ এসেছে। তাহনা বলে, বিয়ের দিন রাতে স্বামী আর স্ত্রী একসাথে নামাজ পড়ে তাদের বিবাহ জীবন সুখী হওয়ার জন্য রবের কাছে প্রার্থনা করে। আপনি কি নামাজ পড়তে ইচ্ছুক? যেহেতু নামাজের বিষয় আমি না করতে পারি না। তাহনা আর হৃদ মিলে তাদের দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করে। নামাজ শেষে হৃদ তাহনাকে বলে, কিছু কথা বলার আছে। বিয়েটা অনেক তাড়াহুড়োয় হলো।
তোমার মনে আমাকে নিয়ে অনেক সংশয় রয়েছে। আমরা আজ থেকে স্বামী স্ত্রী। তুমি আমার পরিবারের দেখাশোনা করবে আর তোমার দেখাশোনা করব আমি। তোমার প্রয়োজনীয় সব কিছু তুমি হাতের কাছেই পাবে। প্রয়োজন হলে মুখ ফুটে একবার চাইবে। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হতে হবে। একটা সুন্দর সংসার করতে হলে বোঝাপড়াটা খুব বেশি জরুরি। তোমার কাছে আমার বিশেষ কিছু চাওয়ার নেই তাহনা। ভালোবাসার জন্য সারা জীবন পড়ে আছে। তুমি শুধু তোমার পড়াশোনায় ফোকাস করো, সবসময় তোমার পাশে থাকবো আমি। তোমার ছায়া হয়ে তোমায় আগলে রাখব। তুমি মন থেকে আমায় বিয়ে করনি, তাই আমাকে মানতে তোমার অনেক সময় লাগবে। তোমার সময়ের মূল্য আমি দিব তাহনা। রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। তাহনা শুধু টলমল চোখে হৃদের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে স্বামী স্ত্রীর ব্যাপারটা বোঝালো হৃদ। তাহনার মনে যত সংশয় ছিল সব মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়। তাহনার মনে হচ্ছে এই ছেলেটাকে বিশ্বাস করা যায়। এ অন্তত ভরসার হাত ছাড়বে না। বিদায় মুহূর্ত। তাহনা বোরকা আর হিজাব পরে রেডি হয়ে নিয়েছে যাওয়ার জন্য। এদিকে হৃদও সাদা পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে নিচে নামলো মাত্র। সবাই তাদের বিদায় দেওয়ার জন্য একপাশে দাঁড়িয়ে আছে। তাহনা একে একে সবার থেকে বিদায় নিচ্ছে। অনিক আর রিয়ার সামনে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে, ভালো থাকুন আপনারা। জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত কাটান। আসছি, অনিক বলে। খুব মিস করব তোমাদের তাহনা। আবার এসো। সুযোগ হলে আসবো ভাইয়া। রিয়া বলে, তোমরা সারা জীবন সুখে থেকো তাহনা। তাহনা মুচকি হাসে। যেতে নিলেই অনু কোথা থেকে এসে তাহনাকে জড়িয়ে ধরে বলে, তাহনা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যা করেছি, যা বলেছি তোমাকে, সত্যি এগুলো আমার করা উচিত হয়নি। সরি তাহনা। তাহনা অনুর মাথায় হাত বুলিয়ে বলে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। ভালো থেকো অনু। তাহনা অনুসহ সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হৃদ আর তাহনার বাবাও সবার থেকে বিদায় নিয়ে তাদের গাড়িতে চড়ে বসে। বাসস্ট্যান্ডে এসে তারা চট্টগ্রাম বাসের জন্য অপেক্ষা করে। কয়েকটা বাস যাওয়ার পর তাদের যাওয়ার বাসটি সামনে এসে দাঁড়ায়। হৃদ, তাহনা ও তাহনার বাবা বাসে উঠে বসে। হৃদ তাহনা পাশাপাশি আর তাহনার বাবা অন্য সিটে বসে। হৃদ একবার তাহনার দিকে তাকিয়ে দেখে সে বাইরের দিকে তাকিয়ে আছে। হৃদ তাহনাকে বিরক্ত না করে সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। যাত্রী সব উঠলেই বাস চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাইসা আজ তার এক বান্ধবীর বাসায় এসেছে। তার বান্ধবী খুব অসুস্থ, তাই তাকে দেখতেই সে এসেছে। কিছুক্ষণ ওখানে থাকার পর সে তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে যায়। রাস্তার মধ্যে রিকশার জন্য দাঁড়িয়ে আছে রাইসা। আজ তার কপাল খারাপ, একটা রিকশাও সে পাচ্ছে না। যেগুলো পাচ্ছে সবগুলোতেই লোক ভর্তি। রাইসা হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজতে চলল। বাসায় যেতে দেরি হলে মায়ের বকা খাবে। একটা বিরক্তি চলে আসে রাইসার। সে আর রিকশার জন্য অপেক্ষা না করে হাঁটা দেয়। দেরি হলে হোক, সে আজ হেঁটেই বাসায় যাবে। রাইসার হাঁটার মাঝখানে হুট করেই একটা বাইক এসে থামল ওর সামনে। রাইসা ওখানেই থেমে যায়। সে ভীষণ ঘাবড়ে যায়। বাইকের মধ্যে একটা ছেলেকে দেখে রাইসা আরো বেশি ভয় পায়। ছেলেটি বাইক থেকে নেমে হেলমেটটা খুলল। রাইসার ছেলেটার চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে রাইসার সামনে এসে বলে, কোথায় যাচ্ছেন? রাইসা বিরক্ত নিয়ে বলে, আপনি কি আমায় ফলো করছেন?
আমি যেখানেই যাই সেখানেই আপনি উপস্থিত হয়ে যান। কিভাবে বলুন তো? ছেলেটা হাসতে হাসতে বলে, আমার খেয়ে আর কাজ নেই, আমি আপনাকে ফলো করব। রাইসা বুকে দুহাত ভাঁজ করে বলে, তাহলে আপনি এখানে কি করে? থানায় যাচ্ছিলাম। পথে আপনাকে দেখলাম একা একা হাঁটছেন, তাই ভাবলাম কোনো অসুবিধা হয়েছে কিনা দেখি। সেদিন আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। রাফি মুচকি হেসে বলে, ইটস ওকে। নেক্সট টাইম দেখে শুনে হাঁটবেন। আপনি থানায় যাচ্ছেন কেন? থানায় আমার বাবা থাকেন। আপনার বাবা কি ক্রিমিনাল? হোয়াট? আমার বাবা একজন পুলিশ অফিসার মিস। অহ সরি। তো আপনি যান। আপনি কোথায় যাচ্ছিলেন? বাসায় যাচ্ছি। একটা রিকশাও পেলাম না আজ। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বান্ধবীর বাসায় এসেছিলাম। এখন পড়ে গেলাম বিপাকে। হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আপনি চাইলে আমি আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিতে পারি। তার প্রয়োজন নেই। আপনি এভাবে হেঁটে যেতে অনেক সময় লাগবে। তার চেয়ে চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। রাইসা একটু ভেবে বলে, ঠিক আছে, চলুন। রাফি হেলমেটটা মাথায় লাগিয়ে নেয়। রাইসা বাইকে উঠে বসে। রাফিও বসে, তারপর বাইক স্টার্ট দেয়। বাসার সামনে আসতেই ওদের বাইকের সামনে একটা গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে যায়। রাইসা ভয় পেয়ে যায়। এটা তো তার বাবার গাড়ি। রাইসা দেখে তার বাবা গাড়ি থেকে নামছেন। উনি সামনে তাকাতেই রাইসা আর রাফিকে দেখতে পান। রাইসা বাইক থেকে নেমে যায় তাড়াতাড়ি। মিস্টার আফজাল শেখ রাগান্বিত হয়ে ওদের কাছে আসেন। রাইসা শুধু ভয়ে ঢোক গিলছে। মিস্টার আফজাল শেখ রাইসাকে প্রশ্ন করেন, তুই বাইকে? তাও একটা ছেলের সাথে? কি ব্যাপার? রাইসা আমতা আমতা করে বলে, আ আসলে আব্বু আমি মানে ওই। ঠাস করে একটা থাপ্পড় পড়ে রাইসার গালে। মিস্টার আফজাল শেখ নিজের মেয়েকে চড় মেরেছেন। রাফি হতভম্ব হয়ে যায়। রাইসার চোখ থেকে পানি বের হচ্ছে। আফজাল শেখ বলেন, কলেজে পাঠাই পড়াশোনা করার জন্য, বান্ধবীর বাসার নাম করে ছেলেদের বাইকে ঘোরা হচ্ছে। রাফি এবার এগিয়ে এসে বলে, আঙ্কেল আপনি ভুল বুঝছেন। তুমি চুপ করো। আমি আমার মেয়ের সাথে কথা বলছি। কিন্তু আপনি তো ভুল বুঝছেন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যাও এখান থেকে। রাইসার বাবা কড়া ধমক দিলেন রাফিকে। শক্ত করে রাইসার এক হাত চেপে ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায় তাকে। এদিকে রাফি ওদের দিকে তাকিয়ে আছে। ভুল আমারই। আমি ওনাকে জোর করেছিলাম আমার বাইকে উঠার জন্য। এখন ওনার বাবা ওনাকে কি করবেন আল্লাহই জানেন। উনি তো আমার কোনো কথাই শুনলেন না। রাফি মন খারাপ করে বাইক নিয়ে ওখান থেকে চলে যায়। মিসেস ফাবিহা টিভি দেখছিলেন। এমন সময় রাইসাকে টানতে টানতে তার বাবা ভিতরে নিয়ে আসেন। মিসেস ফাবিহা উঠে দাঁড়ান। এমন অবস্থা দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে? ওকে এভাবে টানছেন কেন? আফজাল শেখ উত্তেজিত হয়ে বলেন, তোমার মেয়ে কলেজের নাম করে, বান্ধবীর বাসার নাম করে, কোথায় যায় জানো? মানে? কোথায় যায়? ছেলেদের সাথে বাইকে ঘুরে বেড়ায়। তোমার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। রাইসা ফুপিয়ে কেঁদে উঠে বলে, আব্বু তুমি ভুল বুঝছো। উনি আমার সিনিয়র, রিকশা পাচ্ছিলাম না বলে বাইকে লিফট দিয়েছিল জাস্ট। তোমার কি গাড়ির অভাব পড়েছিল? কোন সাহসে তুমি অন্য ছেলের বাইকে ঘুরে বেড়াও?
লোকজন দেখলে কি বলবে তোমার ধারণা আছে? আমার মান সম্মান তুমি নিচে নামাতে যাচ্ছ। আব্বু প্লিজ, আমি ক্ষমা চাইছি, বিশ্বাস করো আর কখনো এমন হবে না। উপরে যাও বলছি। রাইসা দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। মিসেস ফাবিহা বলেন, মেয়েটার সাথে এমন বিহেভ করা কি ঠিক হয়েছে? কতটা কষ্ট পেয়েছে ও। ওর বোঝা উচিত ওর বাবার কতটা সম্মান আছে এই সমাজে। একবার বদনাম হয়ে গেলে সব শেষ। এই কথা বলে উনিও চলে গেলেন। মিসেস ফাবিহা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। 4 ঘন্টা পথ অতিক্রম করে চট্টগ্রাম এসে থামল তাহনাদের বাসটি। 10 মিনিট জ্যামও ছিল। বাস থেকে নেমে তাহনার বাবা একটা সিএনজি করে চলে গেলেন। তাহনা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদ একটা সিএনজি এনে তাহনাকে বলে, উঠে বসো, আমাদের তাড়াতাড়ি বারুইতে ফিরতে হবে। তাহনা চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো তাহনা? কি ভাবছো? আপনার মা বাবা কি বলবেন? আমার খুব ভয় করছে হৃদ ভাইয়া। আমি আছি তো, টেনশন নিও না, চলো। তাহনা সিএনজিতে উঠে বসে। হৃদ তাহনার পাশাপাশি বসতেই সিএনজি চলতে শুরু করে। প্রায় আধা ঘন্টা পর সিএনজি এসে থামে হৃদের বাড়ির সামনে। হৃদ তাহনা নেমে যায়। হৃদ ভাড়া মিটিয়ে তাহনার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে। দরজার সামনে নিজের ছেলেটা একটা বোরকা পরা মেয়ের সাথে দেখে বিস্মিত হলেন মিসেস ফাবিহা। মিস্টার আফজাল শেখ বসে ভসে খবর শুনছিলেন, কিন্তু স্ত্রীর তাকানি দেখে নিজেও দরজায় তাকালেন। মিসেস ফাবিহা উঠে হৃদের সামনে গেলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন, একই হৃদ, তুই এটা কাকে নিয়ে এলি সাথে? হৃদ নিচু হয়ে বলে, আমি বিয়ে করেছি মা। মিসেস ফাবিহা 2 পা পিছিয়ে গেলেন। আফজাল শেখ টিভি বন্ধ করে উঠে দাঁড়ালেন। তাহনার মুখ হিজাব দিয়ে বাঁধা থাকায় কেউ তাকে চিনতে পারেনি। মিস্টার আফজাল শেখ হৃদের সামনে এসে বললেন, এটা কি সার্কাস চলছে? বোন একটা ছেলের সাথে বাইকে বসে ঘুরে বেড়াচ্ছে, আর ভাই সে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। আমার ছেলে মেয়েদের এত অধপতন কি করে হলো ভাবতেই অবাক লাগছে। হৃদের মা হৃদকে জিজ্ঞাসা করল, তুই কাকে বিয়ে করেছিস হৃদ? এই মেয়েটা কে? কি তার পরিচয়? মা, ও আমাদের পরিচিত। আমি তোমার জন্য ওকে বিয়ে করেছি। আমার মনে হয়েছে তোমার খেয়াল ওর থেকে বেশি আর কেউ রাখতে পারবে না, আর আমি ওকে জোর করেই বিয়ে করেছি মা। ওর কোনো দোষ নেই। কিন্তু তুমি কাকে বিয়ে করেছো সেটা তো আমাদের সাথে খুলে বলো। আফজাল শেখের চেঁচামেচির শব্দে রাইসা উপর থেকে নিচে নেমে আসে। নিচে এসে দেখে তার ভাই একটা বোরকা পরা মেয়েকে নিয়ে এসেছে। হৃদ তাহনাকে বলে তার মুখের বাঁধন খুলতে। তাহনা সেটা খোলার সাথে সাথেই সবাই চমকে যায়। রাইসা অবাক হয়ে বলে, তাহনা আপু, তুমি? তাহনা কিছু বলার ভাষা পাচ্ছে না, বারবার শুধু হৃদের দিকেই তাকাচ্ছে। মিস্টার আফজাল শেখ বললেন, তুমি তাহানাকে পছন্দ করো আগে বললেই পারতে। জোর করে ওকে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের বললেই আমরা প্রস্তাব নিয়ে যেতাম ওর পরিবারের সাথে। আমার ভুল হয়েছে বাবা। মিসেস ফাবিহা বললেন, হৃদ, তুই এটা কেন করলি? ও একটা অনাথ মেয়ে। মিস্টার আফজাল শেখ ধমক দিয়ে বললেন, ফাবিহা, কি হচ্ছে এসব? অনাথ বলে কি ও মানুষ না? হৃদ, যাও, তাহানাকে নিয়ে ভেতরে যাও। হৃদ তাহানার হাত ধরে তাকে হৃদের ঘরে নিয়ে গেল। রাইসা অনেক খুশি হয়েছে, কেননা ফাইনালি তার ভাই একটা মিষ্টি মেয়েকে বিয়ে করে তাদের পরিবারে নিয়ে এসেছে। চলবে।